আজকে আমরা শুরু করব সার্কেল 4.2 এর লাস্ট পার্ট। আজকে যে অঙ্কগুলো তোমাদের করব সেই অঙ্কগুলো ভালোভাবে পারার জন্য তোমাদের কিছু সূত্র পড়তে হবে। আমি সূত্রগুলোকে একটু লিস্ট করে লিখে রাখছি, তোমরা একটু দেখতে পাচ্ছ। 1 নাম্বার এবং 2 নাম্বার 3 নাম্বার এই তিনটে সূত্র তোমাদের মেইনলি পড়তে হবে, তাহলে তোমাদের সার্কেল 4.2 এর বাকি অংশ কমপ্লিট হয়ে যাবে। আমরা লাস্ট ক্লাসে সার্কেল 4.1টা করছিলাম, 4.1 এরপর 4.2 এর অর্ধেক অংশ করছিলাম, আজকে 4.2 এর লাস্ট অংশটা শুরু করব। সো একটু সূত্রগুলোর সাথে একটু পরিচিত হই আমরা, তাহলে অঙ্কগুলো আমাদের জন্য খুব সুবিধা হবে। দেখতে পাচ্ছ x1 y1 বিন্দুতে x² + y² = a² বৃত্তে। এই সমীকরণ দেখে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু একটা মূল বিন্দু বৃত্ত, অর্থাৎ এই বৃত্তটা কিন্তু আমাদের মূল বিন্দুতে অবস্থিত। ধরো সাপোজ এই বিন্দুতে অবস্থিত, আমাদের গ্রাফের মূল বিন্দুতে অবস্থিত। এই সমীকরণ দেখে তোমাকে চিন্তা হবে কোনটা কোন ধরনের সমীকরণ। এটা একটা বৃত্তের সমীকরণ। একই সাথে এই একটা সমীকরণ দেখতে পাচ্ছ x² + y² + 2gx + 2fy + c = 0। এইটাও একটা বৃত্তের সমীকরণ, তবে এটা হলো মূল বিন্দুর বৃত্তের সমীকরণ, এটা হলো সাধারণ বৃত্তের সমীকরণ। একটু পার্থক্য আছে, এজন্য তোমাকে সূত্রগুলো পড়তে হবে। আমরা মেইনলি 1 নাম্বার এবং 2 নাম্বারের সূত্রগুলো একটু জানবো। 1 নম্বরে এখানে একটা সূত্রের ভেতরে 4টা সূত্র আছে, আর এখানে 2 নম্বরে একটার ভেতরে 2টা সূত্র আছে। প্রায় সিমিলার, তবে তোমাকে বুঝতে হবে তোমার কাছে কোন সমীকরণ দেওয়া আছে। তোমার কাছে এরকম সমীকরণ দেওয়া আছে নাকি তোমার কাছে উদ্দীপকে এই টাইপের সমীকরণ দেওয়া আছে। অর্থাৎ উদ্দীপকের সমীকরণের উপর ভিত্তি করে তোমাকে বিভিন্ন স্পর্শকের সমীকরণ, স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের জ্যায়ের সমীকরণ, অবিলম্বের সমীকরণ এক্সেট্রা তোমাকে বের করতে হবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে কি কি সমীকরণ আমাদের কাছে আছে। তো x² + y² = a² বৃত্তে স্পর্শকের সমীকরণ সূত্রটা খুব ভালো করে খেয়াল রাখবা। x(x1) + y(y1) = a²। খুব এরকম সূত্রগুলো খুব বেশি কাজে লাগে। x(x1) + y(y1) = a²। স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলে √x² + y² - a²। যদি জ্যায়ের সমীকরণ বের করতে বলে এইটাই জাস্ট খালি a²টা মাইনাস আছে, এই পাশে গেল প্লাস, ওই পাশে শূন্য রাখতে হবে। সো ঘুরে ফিরে সব একই সূত্র প্রায়। আর অবিলম্বের সমীকরণ তোমরা তো এটা হয়তো বা সরলরেখার সময় পড়ে আসছো, x1y + y1x, অর্থাৎ একটা জিনিস আরেকটা জিনিস পাল্টে যায়। যেমন মনে করো একটা সমীকরণ এরকম 3x + 4y = 0। তাহলে এইটার অবিলম্বের সমীকরণ বা লম্ব রেখার সমীকরণ সূত্র কি মনে আছে তোমাদের? 4x - 3y + k = 0। অর্থাৎ এই সমীকরণের লম্ব রেখার সমীকরণ এটা। যদি বলতো সমান্তরাল রেখার সমীকরণ তাহলে আবার কোনো সমস্যা নেই, তাহলে হয়তো 3x + 4y + k = 0। সো তোমাদের আমি এই সমান্তরাল রেখার সমীকরণ কিংবা লম্ব রেখার সমীকরণ অঙ্ক কিন্তু এর আগেও করাইছি। সো ওই লম্ব রেখার সমীকরণকে আরো একটা নামে রাখা হয় অভিলম্বের সমীকরণ, একই বিষয়টা। সো সমীকরণটাকে তোমার কাজে লাগতে পারে তোমাদের। এছাড়া দেখতে পাচ্ছ যে যদি তোমাদের আমাদের কাছে উদ্দীপকে এরকম কোনো মূল বিন্দুর সমীকরণ দেওয়া না থাকে, যদি একটা সাধারণ বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, ফর এক্সাম্পল এই একটা সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, যদি এরকম সমীকরণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ সূত্র হলো x(x1) + y(y1) + gx + x1 + fy + y1 + c = 0। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি আবারো বলতেছি, এই সমীকরণ 1 নং আর এই 1 নং সমীকরণের মধ্যে একটু পার্থক্য আছে। দেখতে হবে যে আমাদের কাছে সমীকরণটা কোনটা দেওয়া আছে, বৃত্তের সমীকরণ কোনটা দেওয়া আছে, এর উপর ভিত্তি করে তোমাকে স্পর্শকের সমীকরণটা তোমাকে ফেলতে হবে। ওইটা স্পর্শকের সমীকরণ, এটা স্পর্শকের সমীকরণ, গুলিয়ে ফেলানো যাবে না। দেখতে হবে আমার কাছে বৃত্তের সমীকরণ কোনটা আছে, মূল বিন্দুর বৃত্তের সমীকরণ আছে নাকি সাধারণ বৃত্তের সমীকরণ আছে। সাবধান। একই সাথে স্পর্শকের দৈর্ঘ্য সূত্র, এটা এখানে স্পর্শকের দৈর্ঘ্য সূত্র আছে x² + x1² + y1² + 2gx1 + 2fy1 + c। ওকে, আরেকটা কথা, 3 নাম্বার যে সূত্রটা, এই 1 নাম্বার এবং 2 নাম্বার পরস্পরের পরিপূরক, এই কারণেই বললাম এখানে বিষয়টা একই, থিম একই জিনিস, শুধুমাত্র তোমার ডিপেন্ড করতেছে তোমার কাছে উদ্দীপকের তথ্যটা কেমন আছে, তোমার কাছে কোন ধরনের বৃত্তের সমীকরণ আছে, এর উপর ভিত্তি করে তুমি স্পর্শকের দৈর্ঘ্য কিংবা স্পর্শকের সমীকরণ একটা বের করতে পারবা, যা যা অতিরিক্ত তোমাকে যা যা বের করতে বলবে। ওকে, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমাদের কাছে মোটামুটি তোমরা একটু ভালো করে লিখে ফেলবা। একটু 3 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করা যায়। 3 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা সাধারণ বৃত্তের সমীকরণ দেওয়া আছে, s1 একটা সমীকরণ দেওয়া আছে, জাস্ট একটা সমীকরণ ধরছি s বলতে, x² + y² + 2g1x + 2f1y + c, মানে জাস্ট মনে করো তোমার কাছে দুইটা সাধারণ বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেইখান থেকে তোমাকে জ্যায়ের সমীকরণ বের করতে বলছে, তখন সূত্রটা হবে s2 - x1, অর্থাৎ পরেরটা থেকে আগেরটা বিয়োগ। কথাটা মনে থাকবে। আমি আবারো বলতেছি, যদি কখনো এরকমটা হয় তোমার কাছে দুইটা সাধারণ বৃত্তের সমীকরণ দেওয়া আছে,
তখন সেখান থেকে তোমাকে তাদের জ্যায়ের সমীকরণ বের করতে বলছে, তখন শুধু তুমি s2 - s1 = 0 লিখবা, তাহলেই হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো না কি বুঝতে পারো নাই? আর এটা কমনলি এটা বোঝাও যায় যে এটা ইকুয়াল টু এটা, তার মানে এটার পাশে যোগ আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তো ঘুরে ফিরে s2 - s1 = 0 হয়ে যাচ্ছে। সো তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই 1, 2 এবং 3 এই তিনটা সূত্র যদি একটু ভালো করে বুঝে পড়তে পারো, তাহলে 4.2 এর লাস্ট পার্ট আজকে তোমাদের কাছে কোনোভাবেই কষ্টকর মনে হবে না, আমি আশা করছি। সো আমরা এখন আর কথা না বাড়ি, আমরা এখন শুরু করে দিব। লাস্ট ক্লাসে আমরা 4 এর 9 পর্যন্ত করছিলাম, আজকে আমরা শুরু করব 5 এর 1 নাম্বারটা। সো রেডি হও, ম্যাথ শুরু করে দেওয়া যাক। দেখা যাক 5 এর 1 নাম্বারটার মধ্যে এখানে কোশ্চেনটা কি করা হয়েছে। একটা সমীকরণ দেওয়া আছে, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। খুব ভালো করে খেয়াল রাখো, যেহেতু বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, আমরা এখান থেকে কিছু কিছু বিষয় একটু সিদ্ধান্ত দিতে পারি। যেহেতু এখানে x অক্ষকে স্পর্শ করছে, তার মানে কিন্তু y এর মান 0। আবার যদি বলতো y অক্ষকে স্পর্শ করে, তাহলে x এর মান 0, এটা তোমরা জানোই। এটা গ্রাফে যখন সেটা একবার একটা সমীকরণ x অক্ষকে স্পর্শ করে, তখন সেখানে y এর মান 0 হয়। আর যদি কোন একটা ছেদক y অক্ষকে ছেদ করে, তখন সেখানে x এর মান 0 হয়। সো এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। আর দেখি কি কি বলছে এখানে, c এর মান এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। আচ্ছা, তাহলে আমাকে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে প্লাস c এর মান বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার কাছে যে সমীকরণ দেওয়া আছে সেখানে c এর মান দেওয়া নাই। ওকে, সমীকরণটাকে লেখা যাক। 5 এর 1 নাম্বারটা আমরা শুরু করতে যাচ্ছি। কি আছে, x² + y² - 4x - 6y + c = 0, এটাই তো? হ্যাঁ, এটা দেওয়া আছে। এরপর এখানে যেটা বলছে, এখান থেকে আমাকে x অক্ষের কে স্পর্শ করে এই কনসেপ্টের উপর সামনে আগে আসতে হবে। আচ্ছা, একটা যেহেতু বৃত্তের সমীকরণ, আমরা এখান থেকে বৃত্তের কেন্দ্র বের করতে পারবো, একই সাথে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধও বের করতে পারবো, পারবো না? এখন দেখা যাক আমরা কিভাবে কি করতে পারি। লাস্ট ক্লাস আমরা শিখছিলাম এখান থেকে কেমনে বের করে সেন্টার অফ সার্কেল। মনে করে দেখো, আমি কি করতাম, এই g এবং f এর মানটাকে -2 দ্বারা ডিভাইড করে ফেলতাম, তাহলে হয়ে যেত। -2 দ্বারা এখানে ভাগ করলে শুধু থাকবে 2, আর যদি -2 দ্বারা এখানে ভাগ করি তাহলে শুধু থাকবে এখানে 3। সো আমি এখানে বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। একই সাথে যদি আমি এখান থেকে বৃত্তের ব্যাসার্ধের কথাটা বলা হয়, আমরা ব্যাসার্ধের সূত্রটা কি পড়ছিলাম তোমাদের মনে আছে? মনে করে দেখো, রেডিয়াস r = খুব সহজ একটা সূত্র, √g² + f² - c। ওকে, তাহলে এখানে g কত, 2² মানে কত, 4, আর এটা 3² মানে কত, 9। আর c এর কি মান দেওয়া আছে এখানে? দেখো, c এর মান দেওয়া নাই, c তাহলে ওইভাবেই থাকবে। এখন দেখা যায় এখানে কত পাচ্ছি, √13 - c। এইবার এখানে একটা কথা আছে। কি কথা আছে? তারা এখানে বলছে x অক্ষকে ছেদ করে। কথাটা ভালো করে মাথায় রাখতে হবে, x অক্ষকে ছেদ করে। তোমরা কিন্তু পড়ছো x অক্ষকে যে ছেদ করে তার মানটা কিন্তু তোমার কোটি এর মানের সমান। অর্থাৎ বিষয়টা এরকম, প্রশ্ন মতে √13 - c = 3। অর্থাৎ বলা হয়ে থাকে যে ব্যাসার্ধ = কেন্দ্রের কোটি, যখন সেটা এক অক্ষকে ছেদ করে। আর যদি অক্ষকে ছেদ করতো তাহলে ভুজ। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ তখন হয়তো হলো কেন্দ্রের ভুজ, আর এখন হবে কি, কেন্দ্রের কোটি। এই জন্য তোমাকে ওই ছোট ছোট শর্তগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এই শর্তগুলোকে নিয়ে কিন্তু আমরা কিছু অঙ্ক করছিলাম, কিছু অঙ্ক এর আগের অধ্যায় করছিলাম, ওই শর্তগুলো আমি এখানে ফেলতেছি। সো আমি এখান থেকে আলটিমেটলি c এর মান বের করা আমাদের কোনো ব্যাপারই না, দুই পাশে বড় করে দেই, তাহলে 13 - c = 9। তাহলে 13 - 9 = c, তার মানে c এর মান এখানে কত বের হলো বলো, 4। এই যে আমরা c এর মানটা বের করলাম, এখন এই c এর মানটা আমরা যে কাজটা করতে পারি, আমরা c এর মান পেয়ে গেছি, c এর মান এখানে বসায় দিব। আমাকে কি কি বের করতে বলছে? c এর মান বের করো। আচ্ছা, বাকিটা হয়ে গেছে। এরপর বলছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। একটু দেখা থাকে, যেহেতু x অক্ষকে ছেদ করে, x এক্সিস কে ছেদ করে, সেহেতু y এর মান কত বলো, 0। কারণ x অক্ষকে যেহেতু ছেদ করছে ছেদকটা, তাহলে y এর মান কত হবে সব সময়, 0। সেটা বৃত্তকে আমি এখানে ছেদক হিসেবে কল্পনা করছি। আচ্ছা, যদি তাই হয় তাহলে কিন্তু এখানে y এর কোনো মান নাই, তার মানে y এর মান এখানে 0। এখন এখানে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করো, যে আমি এই y এর মান পেয়ে গেছি, কত পাইছি, 0। আমি c এর মান পেয়ে গেছি, কত পাইছি, 4।
ওয়াই এর মান এবং সি এর মান যদি আমরা আমাদের এই সমীকরণটাতে যদি বসাই, একটু তাকায় দেখো, ওয়াই এর মান যদি বসাই, সি এর মান যদি বসাই, কার মান বের করতে পারবো? এক্স এর মান বের করতে পারবো। আর এক্স এর মান বের করতে পারলে স্থানাঙ্ক হয়ে গেল এক্স কমা ওয়াই, কারণ ওয়াই এর মান আগে থেকে শূন্য আছেই। খুব সহজ একটা বিষয়। তো আমি এক কাজ করি, ওয়াই এবং সি এর মান এই সমীকরণে বসাই দিই। এটাকে সমীকরণে এক কল্পনা করতে পারি, আমরা লিখে দিই ওয়াই ও সি এর মান 1 নং বসিয়ে। আচ্ছা দেখা যাক বসালে কি হয়। তাহলে এক্স স্কয়ার ওভাবেই থাকবে, প্লাস ওয়াই এর মান কত? 0 স্কয়ার 4 ইনটু এক্স 6 ইনটু 0, ওয়াই এর মান যেহেতু 0, সি এর মান বের করলাম মাত্র 4। ওকে, তাহলে এখানে কি থাকলো? এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। মনে হয় এটাকে সূত্র লিখতে পারবো। দেখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দারুণ ব্যাপার। তাহলে হইল a মাইনাস b হোল স্কয়ার। ই স্কয়ারের পাশে গেলে সেই শূন্যই হয়ে যাবে। তাহলে x এর মান আলটিমেটলি কত বের হলো বলো? 2 বের হলো। তাহলে স্থানাঙ্ক আমাদের কত হইল? আমি তো স্বীকার করছি y এর মান 0, আর স্বীকার করবই না কেন? এখানে বলছে x অক্ষকে ছেদ করে। তাহলে y এর মান 0 আর x এর মান 2, তাহলে স্থানাঙ্কটা কত হইল? 2,0। বাস, হয়ে গেল। খুবই সোজা কাজ এটা। আশা করি বুঝতে পারছো তোমরা। সো 5-এর 1 নাম্বারটা আমাদের কমপ্লিট। এরপরে আমাদের কাছে যে কি কোনটা আছে, এরপরে তারা আমাদেরকে বলছে আমরা 5-এর 3 নাম্বারটা শুরু করব এবার। একটি বৃত্তের 3,-1 বিন্দু দিয়ে যায়, x অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং মূল বিন্দু দিয়ে অতিক্রান্ত অপর স্পর্শকের সমীকরণ বের করো। বিশাল ব্যাপার স্যাপার। অঙ্কটা আমাদের অনেক কাহিনী আছে, তবে অঙ্কটা আমরা পার্ট পার্ট করে চিন্তা করবো, আস্তে আস্তে করে অঙ্কটা আগায় যাবো, ভয় পাওয়ার কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি এই 5-এর 3 নম্বর অঙ্কটা 4.1 এর সাথে মিক্স করে বানানো, অর্থাৎ 4.1 এর পুরো কাজটা এখন আমাকে করতে হবে, তারপরে লাস্ট পার্ট 4.2 করতে হবে, তাহলে আমাদের 5-এর 3 নাম্বারটা কমপ্লিট। অঙ্কটা একটু বড় হবে, কিন্তু অঙ্কটা সৃজনশীলে আসার জন্য পারফেক্ট একটা অঙ্ক, কারণ একটার মধ্যেই সবগুলো টাইপের সিস্টেম আছে এর ভিতরে। লাইনটা অনেক বড়, লাইনটা আমরা প্রত্যেকটা লাইন একটু ভালো করে পড়বো, পড়ে পড়ে বুঝবো এখানে কি বলছে, না হলে কিন্তু আন্দাজ অঙ্ক করে লাভ নেই। প্রথমে বলছে একটি বৃত্ত 3,-1 বিন্দুতে যায়, x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে। আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু c, আর যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে f স্কয়ার ইকুয়াল টু c। তোমরা কিন্তু ভালো করে লাইনগুলো জানো, এই কন্ডিশনগুলো তোমাদেরকে তো 4.1 এ পড়াইছি। সো আমরা এক কাজ করি, আমরা আমাদের সাধারণ বৃত্তের সমীকরণ লিখে নেই। আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে সমীকরণ ধরে আমাদের লাভ নেই, কারণ লাস্টে এখানে মান বসাতে হতে পারে। আচ্ছা বাদ দিই, দরকারে ধরবো না। আর এখানে কি বলছে? আর বলছে x অক্ষকে ছেদ করে, স্পর্শ করে বলছে। তাহলে লিখি x এক্সিস কে স্পর্শ করলে আমরা জানি g স্কয়ার ইকুয়াল টু c। এটাকে আমরা সমীকরণ 2 ধরে ফেলি। যদি এখানে y অক্ষকে স্পর্শ করার কথা বলতো তাহলে আমি f স্কয়ার ইকুয়াল টু c লিখতাম। এই y অক্ষকে স্পর্শ করার অঙ্ক আমরা অনেকগুলো করে আসছি 4.1 এর মাঝখানের দিকে, কিন্তু এই অঙ্কটার মধ্যে x অক্ষকে স্পর্শ করে বলছে। আর কি বলছে এখানে? 3,-1 বিন্দু দিয়ে যায়, তো এত বিন্দুগামী হলে 3,-1 বিন্দুগামী হলে আমি পয়েন্ট লিখলাম। ওই অঙ্কগুলা মানে আগের অধ্যায়ে যেগুলো করছি না আমরা, সেই অঙ্কগুলো এখন আমরা করা শুরু করছি। তাহলে এখানে যদি মান বসাই 9 + 1 2gx, তাই না? তাহলে -6g, ওকে, আর 2gx তাহলে প্লাস হবে মাইনাস, তাহলে 2f প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণ 3 ধরলাম। আবার কত বিন্দুগামী বলছে? এরপরে বলছে যে 2,0 বিন্দুগামী হলে, ওকে, সো লিখি 2,0 পয়েন্ট হলে 2 স্কয়ার মানে 4, এটা তো 0ই, 4g এটা তো 0ই, তাই না? তাহলে f লেখা আমার লাভ নেই, তা প্লাস c ইকুয়াল টু 0, সমীকরণ 4। এইবার একটু কথা হচ্ছে, আমি মনে হয় যে এই c এবং এই c কে কাটাকাটি করতে পারবো। তাহলে এক কাজ করি, 3 এবং 4 কে আমরা বিয়োগ করে ফেলি। 3 - 4 we get, আগে লাইনটাকে পাশাপাশি লিখি, 3 8 আর 9 আর 10 প্লাস 6g মাইনাস 2f প্লাস c। আর যখন বিয়োগ করব তাহলে এখানে হবে -4 4g c ইকুয়াল টু 0। বিয়োগ করাটা বুঝতে পারছো? আমি এটা থেকে এটা বিয়োগ করে দিয়েছি, আমি সরাসরি একবারে বিয়োগ করে ফেলছি। তোমরা যেভাবে করে পারো সেভাবে করে করো।
সে দাগটা তো দেওয়ার দরকার পড়ছে না আমাদের আপাতত। দেখি বিয়োগ করলে আমাদের কি থাকলো, এখানে সি সি কাটাকাটি যাবে, এটারই টার্গেট ছিল আমাদের। বাকি থাকে কি, 6টা জি থেকে 4টা জি বাদ দিলে আমাদের 2টা জি থাকবে। আর যদি এফ এর কথা বলি, এফ থাকবে মাইনাস 2টা এফ থাকবে। 6 থেকে 4 বাদ দিলে 10 থেকে 4 বাদ দিলে 6 থাকবে। ওকে, টুকু তো কমন যায়, কমন নিয়ে নিই, থাকলো জি মাইনাস এফ প্লাস 3 ইকুয়াল টু 0। 2 এর পাশে পাঠিয়ে দিই, তাহলে জি মাইনাস এফ প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা জির মানটা বের করি, এফ এর মানটা যদি বের করি, তাহলে জি প্লাস 3 ইকুয়াল টু এফ পাওয়া যাবে, তাই তো? এটা একটা সমীকরণ 5 ধরি। এখন একটা কাজ করি, এফ এর মান আমি কত পাইলাম একটু ভালো করে তাকায় দেখো। এফ এর মান আমরা পাইলাম জি প্লাস 3। এই এফ এর মানটা ধরে আমি অপূরণের মধ্যে অঙ্কটাকে করার চেষ্টা করতেছি। এফ এর মানটাকে ধরে 3 নং সমীকরণে বসাই। এফ এর মানটাকে ধরে যদি 3 নং এ বসাইতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হবে। আর তাছাড়া এখানে একটা কথা বলছে যে মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যদি যে থাকে তাহলে সেটারও কাজ আসবে। দেখা যাক আমরা এখান থেকে কি করতে পারি। এক কাজ করি, এফ এর মান আগে আমরা এই 3 নং এ বসায় দেখি, তারপরে কি হয়। তাহলে লাইনটা তো আমাকে একটু মুছতে হবে, এই পাশে লিখি। লিখি এফ এর মান কয় নং এ বসাবো, 3 নং এ। 3 নং এর মধ্যে এখানে ছিল কত, 3 নং বসিয়ে 10 প্লাস 6g 2f মাইনাস 2, f এর মান কত, g প্লাস 3 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে লাইনটা ওভারঅল কি দাঁড়াইলো, 10 প্লাস 6g মাইনাস 2g 3 দুগুণা মাইনাস 6 প্লাস c ইকুয়াল টু 0। ওভারঅল যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের থাকছে 4g, আর 10 থেকে 6 বিয়োগ করলে প্লাস 4 প্লাস c ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ আমাদের আপাতত আসলো। এখন এখানে কাহিনীটা হলো, আমি দেখতে পাচ্ছি g স্কয়ার ইকুয়াল টু c দেওয়া আছে। তাহলে আমি যদি এই c এর পরিবর্তে g স্কয়ার এখানে লিখে দেই, আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে। লিখে দেই, মান যেহেতু আছে আর দেরি কোথায়, 4g প্লাস 4g স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, আর কি পাচ্ছি এখানে, একটু সাজিয়ে লিখে এটাকে, g স্কয়ার প্লাস 4g প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে মনে হয় সূত্র ফেলা যাবে যাবে ভাব। কি সূত্র, g প্লাস 2 হোল স্কয়ার। ওই দেখো সূত্র পড়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। স্কয়ার বসে পাঠিয়ে দাও, তাহলে g প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে g এর মান কত বের হলো বলো, মাইনাস 2। ওকে, আমি একটু মার্ক করে দিচ্ছি লাইনটাকে। g এর মান আমরা মাইনাস 2 বের করতে পারলাম। এখন আমাদের g এর মান জানা আছে, এক কাজ করি, g এর মান যদি আমরা এই 2 নং এ বসাই তাহলে আমি c এর মান পাবো। আবার g এর মান যদি আমি 5 নং এ বসাই তাহলে f এর মান পাবো। আর সব সময় অঙ্ক টার্গেট কি, g, f এবং c এর মান তোমাকে যেভাবে হোক ক্যালকুলেশন করে বের করতে হবে। আমি এক কাজ করি, g এর মান 3 নং এ এবং 5 নং এ বসাই, তারপরে আমি c এর মান এবং f এর মান পেয়ে যাব। সব মান পেয়ে গেলে সেই মানটাকে ধরে আমাদের একদম মেন সমীকরণে বসাই দেব, তাহলে আমি বৃত্তের সমীকরণ পাবো। তারপরে এই অঙ্ক শুরু হইব। আমি কি বলছিলাম, এই অঙ্কটা একটু বড় অঙ্ক। সো আমি এখানে কাজ করা শুরু করে দিই। তার আমি এখানে লিখি g এর মান 2 নং এ বসিয়ে পাই। এই লাইনগুলো আমাদের লাগবে না, এই লাইনগুলো আমি মুছে দিচ্ছি। এখানে লিখব g এর মান 2 নং বসিয়ে দাও, বসিয়ে g এর মান -2 পাইছিলাম, -2 কে যদি স্কয়ার করি তাহলে c এর মান কত বের হলো, 4। ওকে, দেখো এক এক করে আমাদের সব মান কিন্তু বের হয়ে যাচ্ছে। c এর মান বের করছি, g এর মান বের করছি, f মিসিং আছে। এক কাজ করি, আমি g এর মান ধরে अगेन আমি 5 এ বসায় দিই, তাহলে আমি f পেয়ে যাব। আমি এখানে লিখি g এর মান 5 নং বসিয়ে। ওকে, g এর মান যদি বসায় দেই তাহলে এখানে -2 + 3 = f। তাহলে f = কত, 1। সব মান পেয়ে গেছি, আমাদের আর চিন্তা নাই। এই g এর মান, f এর মান, c এর মান সব এবার 1 নং এ বসায় দেব।
এই সমীকরণগুলো আমাদের এখন আর কাজে লাগবে না, শুধু এই ভ্যালুগুলোকে আমাদের কাজে লাগবে। ওকে, তুমি লিখবা 1 নং এ মান বসিয়ে পাই, ঠিক আছে? এখন আমি মানটা বসিয়ে দিই। ওকে, x স্কয়ার প্লাস y স্কয়ার, g এর মান কত -2, তাহলে এখানে -4x পাবো। আর f এর মান কত 1, তাহলে 2 কে 2 y পাবো। c এর মান কত 4 প্লাস 4 0, যা আমাদের সাধারণ বৃত্তের সমীকরণ। আমরা এতক্ষণ পরে সাধারণ বৃত্তের সমীকরণের কাছে পৌঁছাইলাম। এরপর আমরা দেখবো আমাদের অঙ্কটার মধ্যে আরো কি কি বলছে। ওইখান পর্যন্ত সমীকরণ মনে হয় 5 ছিল, তাই না? তাহলে এটাকে এক কাজ করি 6 ধরি, তো লাগবেই। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলা হয়েছে যে কি বলছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, করছি। এবং মূল বিন্দু দিয়ে অতিক্রান্ত অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এরকম একটা অঙ্ক এর আগে করছিলাম। এখন মূল বিন্দু অতিক্রম করো, তার মানে আমাকে ফার্স্টে এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, তারপরে মূল বিন্দুগামী সমীকরণ আমরা কি জানি, ওই যে y সমান mx, সির মতো থাকবেই না, শুধুমাত্র y সমান mx হবে। সেই সমীকরণটা একটা ওই যে কেন্দ্রের মানটা ওই সমীকরণের উপর বসে লম্ব দূরত্ব বের করব। দেখবো যে অঙ্কের কাহিনী শেষ হয়ে গেছে। খুবই সোজা কাজ। এক কাজ করি, আমরা এই সমীকরণটার সেন্টার বের করে নিই। সেন্টার অফ সার্কেল -2 দ্বারা ভাগ করলে এখানে পাবো কত 2, আর -2 দ্বারা এখানে ভাগ করলে 1 পাবো, -1। -2 দ্বারা ভাগ করলে -1 কাটা যাবে, 2 থাকবে, আর -2 দ্বারা ভাগ করলে 2 টা কাটিয়ে 1 থাকবে। ওকে, সেন্টার অফ সার্কেল পেয়ে গেলাম। তাহলে রেডিয়াস কত হবে, r √g²। 2 স্কয়ার মানে 4, 1 স্কয়ার মানে 1, আর c এর মান কত -4। তাহলে এখানে √1, তার মানে শুধু আমি কত পাইলাম 1 পাইলাম। আচ্ছা, আমাদের ব্যাসার্ধ বের করা হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে তারা যেটা বলছে যে মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে মূল বিন্দু দিয়ে করলে কি হবে। এই অঙ্কটা আমি সেদিনও করছিলাম, এটা মনে হয় সেদিনের কোন নম্বর অঙ্কটার মতো, 9 নম্বর অঙ্কটার মতো, না 8 নম্বর অঙ্কটার মতো। 8 নম্বর এরকম অঙ্ক করছিলাম, মনে করে দেখো লাস্ট ক্লাসে। মূল বিন্দু দিয়ে অতিক্রম করলে কি হবে, y সমান mx। যদি ছেদ করতো তাহলে mx + c লিখতাম, যদি ছেদ করে নাই মূল বিন্দু দিয়ে, এটাকে সাজিয়ে লিখি, তাহলে mx - y = 0। এটাকে সমীকরণ 7 ধরি। আসলে এতগুলো সমীকরণ আমাদের আসতো না। ঝামেলা কি হয়েছে, ওই যে যেটা বললাম, যে আমাদের প্রথমে আগে বৃত্তের সমীকরণ তৈরি করে নেওয়া লাগছে, এর জন্য আমাদের এতগুলো সমীকরণ আসছে। সমীকরণ দিয়ে তাই কি ভয় করার কোনো কিছু নাই। অঙ্ক একটু বড়, এই অঙ্কটা হয়তো পরীক্ষার মধ্যে পাট করে আসবে। একটা অঙ্ক উদ্দীপকে দিয়ে ক খ গ একবারে দিয়ে দিল, সেই অনুসারে অঙ্কটা বানানো হয়েছে। এখন এই সেন্টারটাকে এই সমীকরণের উপর বসে আমরা লম্ব দূরত্ব বের করব। তোমরা এটা জানোই। লিখব 2 - 1 থেকে 7 নং এর লম্ব দূরত্ব। ওই যে মডুলাস দিয়ে শুধু যে সূত্রটা ওইটা দেখি, তাহলে এখানে 2m - প্লাস আর কিছু পাওয়া যাবে না, এখানে আর কিছু নাই, বাই √m² প্লাস -1²। ওকে, এটা তো আমাদের ব্যাসার্ধ, বুঝতেই পারছি। তাহলে এখানে পাইলাম 2m + 1, আর এখানে পাচ্ছি √m² + 1। প্রশ্ন মতে এই মানটা ইকুয়াল টু আমাদের এই ব্যাসার্ধ। সবগুলো আমাকে তো এরকম করে করতে হয়। তো আমি এখানে প্রশ্ন মতে একটু লিখে ফেলি। প্রশ্ন মতে মডুলাস 2m + 1 ডিভাইডেড √m² + 1 = 1। বর্গ করে দেই, তাহলে 2m + 1 হোল স্কয়ার ইকুয়াল টু বাই m² + 1 ইকুয়াল টু 1। যদি কোণাকোণে গুণ করে দেই, হোল স্কয়ার m² + 1। এক কাজ করি, এখানে প্লাস হোল স্কয়ার সূত্র ফেলে দিই, তাহলে 2m কি স্কয়ার করলে 4m², 4m + 1, m² + 1 এই পাশে একবারে নিয়েই ফেলি, ঝামেলা কইরা কি দরকার আছে, বুঝতে পারতেছো? তাহলে আমাদের 1 তো চলেই গেল, থাকলো 3m² + 4m। যদি এখানে m কমন নেই, থাকবে 3m + 4। হয় অথবা করলে m এর মান বের হবে একবার 0, একবার বের হবে -4/3। এই যে m এর মান বের করছিলাম, কি মনে আছে m এর মান কি করব? m এর মান ধরে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ 7 নং সমীকরণ এখানে বসাতে হবে, তাও 2 বার করে। একবার m এর মান 0 বসাবো, আর একবার আমরা m এর মান -4/3 বসাবো। যদি এখানে 0 বসালে y এর মান 0 আসবে, তো তেমন আমাদের সুবিধা হবে না, তারপর আমি মানটা বসাবো।
আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না, খুবই শুধু অঙ্কগুলো কিন্তু। অঙ্কটা একটু বড় ছিল, এই সমস্যা। লিখবো এখানে m ইকুয়াল টু 0 7 নং বসিয়ে। ওকে, যদি বসাই দেই তাহলে 0 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, সে ঘুরে ফিরে y এর মান 0 আসবে। আবার লিখবো m ইকুয়াল টু মাইনাস 4/3 7 নং বসিয়ে। যদি মান বসায় দেই তাহলে কি থাকে, m এর মান মাইনাস 4/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক কাজ করি, মাইনাস ওয়াই পাশে প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস 4x/3 ইকুয়াল টু ওয়াই, কোনাকুনি গুণ করে দিই, তাহলে 4x ইকুয়াল টু মাইনাস 3y, সব এক পাশে নিয়ে আসি, 4x প্লাস 3y ইকুয়াল টু 0। আর কি কিছু বলছে এখানে? না, আর কিছু বলে নাই। যদি এখানে আবার লম্ব রেখার সমীকরণ নিয়ে আসতো তাহলে আমাকে এখান থেকে আবার আরো কাজ করতে হতো। একটা অঙ্ক চাইলে বহুত বড় করা যায় প্রশ্ন করতে 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 করতে, বুঝতে পারছো? যাই হোক, আমাদের কপাল ভালো, আমাদের আর কিছু বলে নাই। বললে কিন্তু আমি আবার বলতেছি, যদি এখানে লম্ব রেখার সমীকরণ বলতো বা অন্য কোনো কিছু বের করতে বলতো, দৈর্ঘ্য টর্ঘ্য যা আছে, তাহলে আমাকে আবার এখান থেকে নিয়ে কাজ করা শুরু করা লাগতো। যাই হোক, অঙ্কটা এখানে স্টপ। এবার দেখা যাক 6 এর মধ্যে আমরা এবার আসবো 6 এর 1 নাম্বারটা। √2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, আর এর মান আগে থেকে দেওয়া আছে, যা কিনা খুবই ভালো কাজ। আচ্ছা, এবং কি বলছে, x + y + 1 = 0 রেখার স্পর্শ করে যাদের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। একটু পেশ আছে এই জায়গাটার মধ্যে, একটা সমীকরণ দেওয়া আছে, স্পর্শ করে যাদের কেন্দ্র x অক্ষের উপরে অবস্থিত। x অক্ষের উপর যদি অবস্থিত হয়ে থাকে তার মানে y মান 0। এখানে তো আমাদের কোনো সন্দেহই নাই। আর যদি y অক্ষের উপর অবস্থিত হইতো তাহলে x এর মান 0 হইতো। এই কন্ডিশনগুলো খুব সিরিয়াস, প্রত্যেকটা কন্ডিশন তোমাকে খুব সিরিয়াসলি তোমাকে দেখতে হবে যে কোথায় কোন কন্ডিশনের মানে কি। তুমি প্রথমেই লিখে নিবা, যেহেতু x অক্ষকে ছেদ করে সেহেতু y এর মান 0। ধরি স্থানাঙ্ক, কারণ আমি তো x এর মানটাও জানি না, অর্থাৎ যেটাকে বলা হয় ভুজ কমা কোটি, ভুজের মানটাও জানি না। কোটি তো না হয় 0 বুঝতে পারলাম, যে কন্ডিশন তারা বলছে x অক্ষের উপর ছেদ করে। ধরি স্থানাঙ্ক আমি আমার পছন্দের মতো আলফা কমা 0 ধরলাম, অর্থাৎ আমি যেহেতু x এর যেহেতু অক্ষকে ছেদ করে y এর মান 0, দেখো y এর মান 0 লিখছি, কিন্তু x এর মানটা কি তুমি জানো? মানে ভুজের মানটা কি তুমি জানো? জানো না, কিন্তু এই জন্য তুমি এটাকে আলফা ধরে নিছো। এরপর একটা সমীকরণ দেখতে পাচ্ছি যেটা হলো x + y + 1 = 0। ওকে, x + y + 1 = 0, এটাকে সমীকরণ 1 ধরা যাবে। তাহলে এই বিন্দুটা যে কাজটা করব, এই সমীকরণের উপর বসে লম্ব দূরত্ব বের করে ফেলি। অঙ্কগুলোর মধ্যে একটা অন্যরকমের মজা আছে, যদি বুঝতে পারো সেই রকম লাগবে। আচ্ছা, বের করা যাক। তাহলে আলফা 1 কে আলফা, 1 এর সাথে 0 গুণ করলে 0 + 1 √1² + 1, এই যে a² + b², সেই সূত্রটা, লম্ব দূরত্বের সূত্রটা। তাহলে এখানে মডুলাস উপরে থাকবে আলফা + 1 আর নিচে থাকবে √2। প্রশ্ন মতে এইটা ব্যাসার্ধ, আবার আমাদের উদ্দীপকে ব্যাসার্ধ দেওয়া আছে √2 ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে লিখি প্রশ্ন মতে, কত মজার কাজ, আলফা + 1 / √2 = √2। √2 গুণ করলে খালি 2 হবে, তাহলে আলফা + 1 = খালি 2। মডুলাস উঠিয়ে দিলে কি হবে, অপোজিট সাইডে পরম মান আসবে। তাহলে এখানে আলফার মান কত আসবে, এই 1 যদি ওই পাশে বিয়োগ করে দেই, একবার যোগ করলে আসবে 3, আরেকবার যদি আমরা -1 করি, আচ্ছা একটু ওই পাশে পাঠিয়েই দেখি, +-2 -1, তাহলে আলফার মান কত কত আসবে, যদি আমি এখানে প্লাস হিসাব করি 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসবে, ঠিক আছে। যদি মাইনাস হিসাব করি, -2 থেকে -1 করলে -3 আসবে। তাহলে আমি আলফার মান পেয়ে গেলাম আর আমাদের y এর মান 0। তাহলে স্থানাঙ্কটা এখন কি হইল, সুতরাং স্থানাঙ্ক একবার হবে 1,0, আরেকবার হবে -3,0। ব্যাপারটা কি বুঝতে পারছো? যেহেতু আমি আলফার মানটা 2টা পাইছি, এইজন্য আমি 2টা মান এখানে অ্যাকসেপ্ট করতে বাধ্য হব। একবার এই আলফা = 0, তার মানে 1 = 0, একবার -3 মানে জাস্ট -3 পাইছি, তার মানে -3 = -3,0।
তো আমি এইখানে দুইটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। এরপরে কি বলছে? এরপরে বলছে যে যাদের কেন্দ্র x অক্ষরে অবস্থিত এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখি -1,0 √2 ব্যাসার্ধ বিশিষ্ট, প্রথমেই তো লেখা আছে কথা, ও -1,0 এর বৃত্তের সমীকরণ। কি পাবো বৃত্তের সমীকরণ? মনে করে দেখো, ওই যে x - a² + y - k² r², তুমি আমরা জানি এটা লিখে নিতে পারো যেভাবে তোমার খুশি। অনেকে ডাইরেক্ট লেখে, ডাইরেক্ট করলে আরো ভালো হয়। তাহলে x - 1² + y - 0² আর এর মান √2²। ক্যালকুলেশন করলে এখানে লাইনটা লেখা যায় এইভাবে করে, x² - 2x + 1 + y² স্কয়ারটা কাটে গেলে -2 = 0। তাহলে থাকলে x² + y² - 2x - 1 = 0। আচ্ছা, এই একটা সমীকরণ আমাদের পাইলাম। আবার এই সেম -3,0 আমি আবার বসাবো এখানে, এই লাইনটাই আমি আবার লিখতেছি। খালি লিখবো -3,0 এর বৃত্তের সমীকরণ। দেখা যাক তাহলে কি হবে, x + 3² + y - 0² = √2²। a² + 3 × 6 3 × 3 = 9 y² - 2 = 0। লিখে ফেলি x² + 6x + y² + 7 = 0। সো এই দুইটা সমীকরণই কিন্তু আমাদের রেজাল্ট আসবে বৃত্তের সমীকরণে। তবে এখান থেকে একটা রেজাল্ট আসতো যদি আমাদের কোন এক কারণে আলফার মান এখানে একটা রেজাল্ট পাইতাম, কিন্তু আলফার তো দুইটা মান পাওয়া যাচ্ছে, এইজন্য আমাদের দুইটা সমীকরণই অ্যাকসেপ্টেড। দুইটা বৃত্তের সমীকরণ আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, এইবার আমরা এখন আসব কোনটাতে আসব? তাহলে আমাদের এই পিসটা কমপ্লিট। 7 এর 2 নাম্বারটা দেখা যাক কি বলছে। ও, এগুলো তো মজার অঙ্ক। x² + y² = 16 অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে স্পর্শকের সমীকরণ সূত্র y = mx + c, এই সূত্রে কাজে লাগাতে হবে আমাদের এখানে। আবার যেহেতু এখানে থিটার মান দেওয়া আছে, m মানে হয়তো তোমরা জানো যে tan θ, ঢাল কিন্তু tan θ দ্বারা প্রকাশ করা হয় ঢালকে। এই ধারের কাজগুলো কিন্তু আমরা ইয়েতে করে আসছি, সরলরেখাতে কিন্তু অনেক করাইছি ধারের অঙ্কগুলা। এটা আমরা এখন চলে আসলাম বলতে 7-এ চলে আসলাম, 6 শেষ। তো প্রথমত আমি যে সমীকরণটা আছে সেটাকে সবার আগে লিখব। দেখি এখানে কি সমীকরণটা আমাদের কাছে অপেক্ষা করতেছে। 7-এর 2 নম্বর অঙ্কটা, x² + y² = 16। সমীকরণটা দেখেই বোঝা গেছে এটা মূল বিন্দু বৃত্তের। তাছাড়া একটু ডিজাইন করে আমি এভাবে করে লিখি, সমস্যা কি? হয়ে গেল। আর বলো কেন্দ্র কত? এই যে h, k। সুতরাং সেন্টার অফ সার্কেল মানে বৃত্তের কেন্দ্র 0 0, তার মানে মূল বিন্দুগামী, এটা মূল বিন্দুগামী। আর ব্যাসার্ধ এবং r = 4। আচ্ছা, এটুকু আমরা উদ্দীপক থেকে পাইলাম। আর কি পাচ্ছি? x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে থিটা কত এখানে? 30 ডিগ্রি। সুতরাং ঢাল m সমান কিন্তু tan θ হবে। আর tan θ এর মান যদি আমি এখানে বসাই দেই, tan 30 এর মান হলো 1/√3। আচ্ছা, তাহলে আমাদের যেটা এখানে বলছে, কি বলছে? স্পর্শকের সমীকরণ x অক্ষের সাথে কোণ উৎপন্ন করে। লিখব যে স্পর্শকের সমীকরণ y = mx + c। ওকে, y = m কত পাইছি? এই যে বের করছি 1/√3x + c। এখান থেকে আমাকে একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এক কাজ করি, c এর পাশে যোগ আছে বিয়োগ হয়ে যাবে। তাহলে y - c = x/√3। এক কাজ করে √3 ভাগ আছে গুণ হয়ে যাবে। তাহলে x = √3y - c√3 বা √3c। সব এখন এক পাশে নিয়ে আসি। তাহলে x - √3y + √3c = 0। এটাকে আমাদের একটা সমীকরণ ধরতে পারি আমরা। ওকে, আচ্ছা, এরপর আর কি আছে দেখি। এখানে স্পর্শকের সমীকরণ x অক্ষের সাথে কোণ উৎপন্ন করে। তাহলে আমি এখানে দেখো তাকে আমাদের মূল বিন্দু পেয়ে গেছি, আমাদের সমীকরণ পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? আর কোনো কাজই নাই। এই বিন্দুটা এই 1 নং সমীকরণে বসে লম্ব দূরত্ব বের করে ফেলবো। সব একই কাজ।
0 থেকে 1 নং এর লম্ব দূরত্ব। ওকে, সো 0 তে বসালে তো খুব সোজা অঙ্ক দেখা যায়। মডুলাস 0 এর সাথে 1 গুণ করলে 0, আর এখানে 0 এর সাথে √3 গুণ করলে এইটাও 0, আর এখানে পাবো প্লাস √3c, এটা √3 লিখছি। ওকে, আর নিচে হবে √1² প্লাস মাইনাস √3², যা কিনা ব্যাসার্ধের মান, তাই না? মডুলাস √3c স্কয়ারে কাটে করে শুধু 3 হবে, 3 আর 1 যোগ করলে 4 হবে, আর 4 কে রুট করলে 2 হবে। তাহলে আমি এখানে পাচ্ছি √3c/2। এই যে মানটা, এটা ব্যাসার্ধের মান, আর আমাদের ব্যাসার্ধের মান আগে থেকেই 4 আছে, তাহলে প্রশ্ন মতে এইটা সমান ওইটা। সব অঙ্কের থিম একই রকম, এদের কঠিন লাগার কোনো কথাই না। √3c/2 ইকুয়াল টু ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসার্ধ, 2 ভাগ আছে গুণ হয়ে যাবে 8 হয়ে যাবে, তার মানে √3c ইকুয়াল টু প্লাস মাইনাস 8। আমি কিন্তু মডুলাস করে দিছি, c ইকুয়াল টু প্লাস মাইনাস 8/√3। এখন আমাদের কি করতে হবে মনে আছে তোমাদের? এই যে আমি c এর মানটা বের করলাম, c এর মানটা এইখানে বসায় দেব 1 নম্বরে, তাহলে আমি সমীকরণ পেয়ে গেলাম। এটা কোথায় লিখবো? এখানে লিখি, c এর মান 1 নম্বরে বসিয়ে পাই। ওকে, প্যাচটা ছিল ওই থিটার মধ্যে, এটা বুঝতে পারলে আর অঙ্ক আগের অঙ্কগুলোর মতই। 1 নং বসিয়ে যদি মান বসায় দেই, তাহলে x মাইনাস √3y প্লাস মাইনাস যেহেতু আছে, প্লাস একবার বসাতে হবে, মাইনাস একবার বসাতে হবে, তাই তো? আচ্ছা, √3c এর মান কত? প্লাস মাইনাস 8/√3 ইকুয়াল টু 0। √3 কাটাকাটি যাবে, তাহলে x মাইনাস √3y প্লাস মাইনাস 8 ইকুয়াল টু 0। তার মানে এই সমীকরণের সাথে একবার প্লাস 8 দিয়ে শূন্য লিখবা, একবার এই সমীকরণের সাথে মাইনাস 8 দিয়ে শূন্য লিখবা, পারবা লাইনটা লিখতে? সো আমাদের দুটো সমীকরণ বের হয়ে গেল, যেহেতু এখানে প্লাস মাইনাস পেয়েছি, আমি দুটো সমীকরণ এখান থেকে বের করলাম আমরা। আচ্ছা, আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করতে হবে, আমাদের তাহলে সাথে 2 কমপ্লিট, 10 এর 1 নাম্বারটা আসা যাক। এটা দেখতে পাচ্ছি একটা সমীকরণ আমাদের সামনে আছে। এই সমীকরণ x² + y² + 4x - 10y + 28 = 0 বৃত্তের -2,4 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করো। এই যে আসল অঙ্ক এবার আসছে, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। অনেকক্ষণ ধরে এই অঙ্কের কথা বলতেছিলাম, যে অঙ্কের সূত্রগুলো আমরা প্রথমেই আজকে লিখে দিয়েছি, স্পর্শকের দৈর্ঘ্য, অবিলম্বের সমীকরণ, এইটাই আসলে মূল এই অঙ্কগুলো আমি চাচ্ছিলাম। সো আমি এখন অঙ্কগুলো শুরু করে দিব। দেখো, খুব কঠিন লাগবে না আশা করি, তবে অঙ্কগুলো কিন্তু এই অধ্যায়ের শেষের দিকের অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এগুলা। এটা আমরা করবো এখন 10 এর 1 নাম্বারটা। সমীকরণটা কি দেওয়া আছে? সমীকরণটা দেওয়া আছে x² + y² + 4x, x² + y² + 4x, এরপর কি দেওয়া আছে? -10y + 28 = 0, এই তো। আর কি বলছে যে -2,4 বিন্দুতে স্পর্শক এবং ওটা বের করতে বলছে। তবে একটু মনে করে দেখো, আমি শুধু একটু তোমাদের একটু লিখে দিতে যাচ্ছি, যেন তোমাদের খুব কাজে লাগে। আমি একটু পাশে সূত্রটা একটু লিখে দিই। সূত্র ছিল এরকম: x x1 + y y1 + z x + x1 f y + y1 + c = 0। দেখো দেখি সূত্রটা কথা তোমাদের মনে আছে কিনা? মনে আছে? x x1 y y1 + z x x1 + f y y1 + c = 0। ভাই, এখানে তো আরো একটা সূত্র তো আছে, স্পর্শকের সমীকরণ বা অবিলম্বের সমীকরণের তো আরো একটা সূত্র আছে। আমি কিন্তু বলছিলাম যে আমাদেরকে সূত্র ফেলার সময় এটা আগে ভাবতে হবে যে আমাদের কাছে মূল যে বৃত্তের, সাধারণ বৃত্তের সমীকরণ দেওয়া আছে নাকি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই প্যাচটা তোমাকে বুঝে তারপরে স্পর্শকের দৈর্ঘ্য বা অবিলম্বের দৈর্ঘ্য যেটা বলবে এক্সট্রা হবে, তুমি সেটা তুমি বের করবা। কথা কি বুঝতে পারছো? এই বিষয়টা তোমাকে কিন্তু ভালো করে খেয়াল রাখতেই হবে, না হলে কিন্তু কোনো লাভ নেই, সম্পূর্ণ প্যাচ হয়ে যাবে। যদি এইখানে এরকম সমীকরণ না থাকে, যদি সিম্পল একটা সমীকরণ থাকতো যে x² + y² = 64 বা x² + y² = 121, তাহলে আমি তখন এই সূত্র না ফেলে ওই সিম্পল ওই সূত্রটা ফালাইতাম।
বুঝতে পারছো কথা কি বলছি, যেগুলো আমি উপরের দিকে 1 নম্বরে লিখে দিয়েছিলাম, আর এটা আমি ভাবলাম 2 নম্বরের সূত্রগুলো, কারণ আমাদের সাধারণ বৃত্তের সমীকরণটা দেওয়া আছে। এই জন্য বৃত্তের সমীকরণটা খুব সিরিয়াসলি তোমাকে আগে দেখে নিতে হবে যে আমাদের কাছে কোন সমীকরণ দেওয়া আছে, এর উপর ভিত্তি করে তুমি সূত্র ফেলবে। আন্দাজে সূত্র ফেলে কিন্তু অঙ্ক মিলবে না। এই একটা ব্যাপার গেল। এবার একটা কাজ করি, আমাদের টার্গেট এই সমীকরণটার সাথে আমাদের সূত্রের সমীকরণটাকে কিভাবে করে মিল করা যায়। দেখো আমি কি কাজটা করি, দেখে তোমাদের কাছে খুব হাসি লাগতে পারে, কিন্তু লাগলেও কিছু করার নাই, অঙ্কের সিস্টেম এরকম। x ইন্টু এক্স লেখা যায় না এক্স স্কোয়ারকে? হ্যাঁ লেখা যায়। y স্কোয়ারকে y ডট y লেখা যায় না? যায়। 4x কে যদি আমি এখানে এক কাজ করি, তোমার x প্লাস x লিখি, তাহলে কত হবে? 2x হবে। আর বাইরে যদি একটা 2 দিয়ে দিই তাহলে কি কোনো সমস্যা? ভিতরে 2x আর বাইরে 2, 2 দুগুণা 4x। দেখছো? যদি এখানে -5 লিখে y প্লাস y লিখি তাহলে কি কোনো সমস্যা? এই দেখো 2y 5 দুগুণা 10y প্লাস 28 ইকুয়াল টু 0। হ্যাঁ, এরকম অদ্ভুত ভাবে আপনি কেন লিখলেন? কারণ আছে কিছু। একটু তাকায় দেখো, আমাদের এই লাইনটা দেখতে এখন কেন যেন মনে হচ্ছে আমাদের সূত্রের লাইনটার সাথে প্রায় সেম। x x x x1 y y y y1 প্লাস x x, এই দেখো x x1 y y, এই দেখো y y1। মিলাতে পারছি লাইনটাকে? এইভাবে তোমাকে বললাম যে তোমাকে আসলে দেখতে হবে, আমাকে যেহেতু এখানে তারা বলছে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, এই জন্য আমি সাধারণ বৃত্তের সমীকরণটাকে ওই সমীকরণটার কথাটা মাথায় রেখে তারপর এই সমীকরণটাকে ওইটার সাথে কম্পেয়ার করে সাজাইলাম। এইবার আমাকে যে বিন্দুকে আমি বলছে -2,4, এই বিন্দুকে আমি সাপেক্ষে আমি একবার স্পর্শকের রেখার সমীকরণ বের করব, তারপর অবিলম্বের সমীকরণ মানে লম্ব রেখার সমীকরণ বের করব। তাহলে কাজ করে আমরা এখানে লিখি, এটাকে তুমি 1 নং ধরতে পারো চাইলে। 2,-4 -2,4 দেওয়া আছে। -2,4 বিন্দুগামী হলে তুমি লিখবে এখানে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে এখানে -2,4 মনে করে দেখো আমাদের এই সূত্রটা কিন্তু লেখা ছিল x1, y1, এত বিন্দুর পরিপ্রেক্ষিতে এই সমীকরণটা ছিল। তাহলে x1 এটা, y1 এটা, বুঝতে পারছো? x1 এটা, y1 এটা, x x1, তার মানে প্রত্যেকটা পরের যে মানগুলো আছে যেমন x বা এই y, এইখানে কিন্তু এই মানটা বসবে। বুঝতে পারছো কথা কি বলছি? আমি আবার বলতেছি, যখন তুমি এত বিন্দুগামীর উপর সাপেক্ষে যখন এই সমীকরণটা লিখছো, দেখো x1 এই যে এখানে আছে, y1 এখানে আছে, পরে আছে x x1, y y1, তারপরে x x1, সব এইভাবে করে লেখা আছে। এই জন্য এটা আমাদের প্রথমটা মানে x1, এটা পরেরটা মানে কোটি, তারপরে এটা y1। এইটা বুঝে আমি এই 1 নংয়ের মধ্যে এখন ধীরে ধীরে মান বসাবো। x x1 কত? -2, বুঝতে পারছো? প্লাস y, এই যে এটা কি বর্তমানে y1 কত আমাদের এখানে বলো? 4। আচ্ছা, প্লাস 2 x তো লিখবই, আর এই x টা হলো x1 মানে কত? -2, তাহলে মানে প্লাসে মাইনাসে -2, -5 এই y তো লিখবই, এই y মানে কত? y1 মানে কত? 4 প্লাস 28 ইকুয়াল টু 0। আশা করি লাইনটা বুঝতে পারছো। খুব অদ্ভুত একটা কাজ যে ভাই আপনি কেন ডাইরেক্ট, অনেকে প্রশ্ন করতে পারো ভাই এখানে x স্কয়ার y স্কয়ার আছে, এক কাজ করেন x এর মান সরাসরি লিখে দেন, y এর মান ডাইরেক্ট বহাই দেন, এই যে -2x স্কয়ারের জায়গায় x এর জায়গায় বহাই দেন এখানেই, আর এরকম করে লেখা দরকার নাই। দরকার আছে তুমি যদি ডাইরেক্ট এই মানটা এটাকে x এটাকে y বিবেচনা করে যদি এখানে সমীকরণের মধ্যে মান বসাও, তুমি শুধু 28 ছাড়া আর কিছুই পাবে না। কিন্তু যখন আমি x x1 y y1 কল্পনা করে যখন এই মানটা বসাবো, তখন আমি শুধু 28 ছাড়াও আরো কিছু পাবো। দেখা যাক আরো কিছু কি পাওয়া যায়। -2x প্লাস 4y প্লাস 2x -4 -5y -20 প্লাস 28 ইকুয়াল টু 0। 2x তো কাটা চলেই গেল, 4টা y থেকে 5টা y বাদ দিলে -y থাকবে। ওকে, আর নাম্বারের দিক থেকে 20 এবং 4 যোগ করলে এখানে আমাদের 4y ছিল, 4y থেকে 5টা y বাদ দিয়ে -y হয়েছে 24, 28 থেকে বাদ দিলে প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে ঘুরে ফিরে y এর মান কত বের হলো? 4। দেখছো y সমান 4 পাইলাম, আগে কিন্তু এটা হইতো না। এখন এই যে আমি y সমান 4 বের করছি, এটাই কিন্তু আমাদের প্রকৃতপক্ষে স্পর্শকের সমীকরণ হয়ে গেল। কিন্তু আমাদের এখান থেকে তারা অবিলম্বের সমীকরণ অর্থাৎ লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এই সমীকরণটা লম্ব রেখার সমীকরণ কেন লিখবা? এটাকে এক কাজ করি, এইভাবে লিখি, সমান 0 লিখে এখন লিখবো এটাকে 2 নং ধরে এর লম্ব রেখার সমীকরণ। আমি আবার বলছি লম্ব রেখার সমীকরণ অবিলম্বের সমীকরণ সব কিন্তু একই ব্যাপার। লম্ব রেখার সমীকরণ
তাহলে তো এখানে ওই যে পাল্টে যাবে ব্যাপারটা, তার মানে x প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে সমীকরণ 3 আমাদের কত বিন্দুগামী বলছে -2,4 বিন্দুগামী অলওয়েজ। -2,4 পয়েন্ট দিয়ে যদি এটা যায় তাহলে x এর মান -2 প্লাস k ইকুয়াল টু 0, তার মানে k এর মান কত বের হলো 2। এই যে k এর মানটা বের করলাম, এই k এর মানটা ধরে আবার এইখানে বসাই দেব 3 নঙে, তাহলে লম্ব রেখার সমীকরণ মানে অবিলম্ব সমীকরণ আমাদের বের হয়ে যাবে। কাহিনী এটাই, খুবই সোজা কাজ। তো লিখি এখানে k এর মান কত নঙে বসাবো, 3 নঙে বসাবো। তো লিখি 3 নং বসিয়ে যখন মানটা এখানে বসায় দিব তাহলে x k এর মান 2 ইকুয়াল টু 0। সো আশা করি আমরা তাহলে এখান থেকে কিন্তু লম্ব রেখার সমীকরণটা পেয়ে গেলাম, মানে অবিলম্বের সমীকরণ পেয়ে গেলাম, আর স্পর্শকের সমীকরণ তো সেই কখনই বের হয়ে গেছে। খুবই সোজা কাজ। এরপর আমরা করব 10 এর 3 নম্বর অঙ্কটা। কি বলছে এখানে, p, q কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দুগামী। ওকে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সমীকরণ বের করব। সমীকরণ যতক্ষণ বের করতে বলছে, প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ হবে px qy 0। খেয়াল রাখতে হবে এখানে তারা মূল বিন্দুতে বলছে, মূল বিন্দু মানে কত, 0 0। এক কাজ করি, প্রথমে আগে প্রথম পার্টটা শেষ করে ফেলি, তারপরে লাস্ট পার্ট করা যাবে। p, q কেন্দ্র বিশিষ্ট বলছে, তাহলে একটি বৃত্ত মূল বিন্দুগামী। তাহলে প্রথমে লিখবো যে p, q কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটা কত নাম্বার করতেছি, এটা 10 এর 3 নাম্বারটা, ঠিক আছে। বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে কি হবে, x - p হোল স্কয়ার প্লাস y - q হোল স্কয়ার ইকুয়াল টু কত বলো, r স্কয়ার। আচ্ছা, এই গেল। কিন্তু যেহেতু তারা বলছে এখান থেকে মূল বিন্দুগামী যেহেতু, তাহলে কি হবে, বলে স্থানাঙ্ক 0 0। এখন যদি এখানে মান যদি 0 হয়ে যায় তাহলে 0 - p হোল স্কয়ার, আর এখানে 0 - q হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, মাইনাস মানে প্লাস p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এক কাজ করি, এটাকে সমীকরণ 1, এটাকে সমীকরণ 2 বিবেচনা করি। গেল। এখন 1 নং সমীকরণ থেকে পাই লিখবো, দেখো কি করি। আমাকে বৃত্তের সমীকরণ যেটা বানাইতে বলছে, 1 নং থেকে পাই। কি পাই, সূত্র ফেলে দেই, a স্কয়ার - 2ab b স্কয়ার। ওকে, আর এখানে মানে সূত্র ফেলে দিচ্ছি, ভেঙে দিচ্ছি লাইনটাকে, y স্কয়ার - 2qy 2yq লিখি, 2yq প্লাস কি q স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আবার r স্কয়ারের মান কত, p স্কয়ার প্লাস q স্কয়ার না, সেটা আবার ধরে নেব আগে। তাহলে খুব সহজ করে সমীকরণটা বের হয়ে যাবে, 2xp 2yq। এটা আমি কিউ লিখতেছি, তোমরা একটু বুঝে নিবা। ওকে, আর p স্কয়ার প্লাস q স্কয়ার ওই পাশে চলে দেই। আচ্ছা, এই পাশে রাখি, পরে পাঠাবো। আর r এর মান কত, p স্কয়ার প্লাস q স্কয়ার। আমি কিন্তু এখানে r এর মানটা বসাই দিয়েছি, এই যে r এর মানটা বের করছিলাম, r স্কয়ারের মানটা p স্কয়ার প্লাস q স্কয়ার, সেই মানটা এখানে বসাই দিলাম। এখন দেখো দেখি, এই যে p স্কয়ার q স্কয়ার, এই p স্কয়ার q স্কয়ার কাটাকাটি যাবে না, কাটাকাটি করে ফেললাম। থাকলো x স্কয়ার - 2xp - 2yq ইকুয়াল টু 0, যা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আচ্ছা, বৃত্তের সমীকরণ আমরা বের করলাম। এরপরে দেখি আর কি বলছে। প্রত্যেকটা অঙ্ক পার্ট করে করার চেষ্টা করবে, একবারে পুরোটা করতে গেলে তোমার মাথায় প্যাঁচ লাগতে পারে। এরপরে বলছে প্রমাণ করো যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণের কথা বলছে, তার মানে আমাকে স্পর্শকের সমীকরণে কাজ করতে হবে। এই যে সমীকরণটা পাইছি, এই সমীকরণটাকে এখন আমি স্পর্শকের সমীকরণের মতো করে ডিজাইন করে বানাবো। দেখো আমি কেমনে করে বানাই এটা। এক কাজ করি, এটাকে আমি 3 নং লিখি। সো যদি লাইনটাকে বানাইতে চাই, from 3 we get 3 থেকে আমরা কি পাই, লাইনটাকে লিখে নিই, x স্কয়ার - 2xp - 2yq ইকুয়াল টু 0। এই দেখো x ইনটু x, x স্কয়ার প্লাস ওইটা y স্কয়ার লেখা ছিল, y স্কয়ার তো লেখার কথা খেয়াল নাই, প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার। হ্যাঁ, এখানে একটা y স্কয়ার ছিল এক্সট্রা। ওকে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার।
আচ্ছা এখন দেখো এখানে x স্কয়ার কে x ডট z লেখা যায়, আমরা ওই সমীকরণের সাথে মিলাবো এটাকে। আর এই y স্কয়ার কে y ডট y লেখা যায়, আর 2xp আছে তাই না, যেহেতু x এখানে একটা, তার মানে x প্লাস x বাই 2। আর যদি আমরা p এখানে রাখি, 2p যদি রাখি, তাহলে এখানে যোগ করলে হবে 2x, 2x আর এই 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে শুধু x, তাহলে এখানে 2p হবে। আর যদি এই পাশেটাকে ঠিক করতে চাই তাহলে 2q রেখে দেই, তাহলে এখানে হবে y প্লাস y বাই 2 ইকুয়াল টু 0। একটু চেক দেওয়া লাগবে লাইনটাকে, x স্কয়ার ঠিক আছে, y স্কয়ার, x x যোগ করলে 2x, 2x আবার 2 আবার 2 2 কাটাকাটি করলে শুধু x থাকবে, তার মানে 2px থাকবে। আর এখানে যদি আমি 2y আর 2 যদি কাটাকাটি করি y থাকবে, তার মানে 2qy থাকবে, 2qy থাকবে ইকুয়াল টু 0। ওকে, লাইনটা ঠিক আছে। তাহলে তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতেছি? এই যে আমাদের কাছে যে আমরা 3 নং সমীকরণ যেটা পাইছিলাম, এই সমীকরণটাকে আমরা স্পর্শকের সমীকরণের মধ্যে করে কম্পেয়ার করার জন্য ওইরকম ভাবে লাইনটাকে লিখলাম, x x1 y y1, তারপরে ওই যে তোমার g x প্লাস x1, তারপরে তোমার f y প্লাস y1, ওইরকম করে লাইনটাকে মিল করে আমি লাইনটাকে লিখলাম। আচ্ছা লিখছি, কিন্তু আমাদের এখানে শেষ কথা তারা কি বলছে যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাকে প্রমাণ করতে হবে। মূল বিন্দু তো আমরা জানি 0 0, তাহলে এখন লিখি মূল বিন্দু 0,0 হলে স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণটা x ইনটু 0, এটা দেখো x1, এটা কিন্তু x1 এটা y1, আমি x1 এবং y1 এর জায়গায় 0 লিখবো, x এর জায়গায় কিন্তু না, x1 y1 এর জায়গায় লিখবো, ঠিক আছে? এই যে x রাখলাম আর x1 এর জায়গায় 0 রাখলাম, আবার দেখো যে y রাখলাম, y1 এর জায়গায় 0 রাখলাম, কারণ এটা x1 এবং y1 এর স্থানাঙ্ক। 2p x রাখলাম, x1 এর জায়গায় 0 রাখলাম, খুব সাবধানে অঙ্কগুলো করতে হবে। y রাখলাম, y1 এর জায়গায় 0 রাখলাম, কারণ এখানে মূল বিন্দুকে আমি বলছে। যদি এখানে মূল বিন্দুকে আমি না বইলাম, অন্য কোনো বিন্দুকে আমি বলতো 2,4 5,6 8,9, তখন আমি ওই অনুসারে x1 এর জায়গায় ওইটা এবং y1 এর জায়গায় কোটির মানটা বসাই, তারপরে এখানে লাইনটা লিখতাম। এজন্য লাইনগুলো খুবই সহজ, কিন্তু লাইনগুলো পেছানো যাবে না, সাবধানে অঙ্কগুলো করতে হবে। এইখানে তো এটা তো শূন্যই, এই 2 2 কাটাকাটি যাবে, দেখি এখানে কি থাকে, -2p ইনটু x বাই 2 -2q ইনটু y বাই 2 ইকুয়াল টু 0। ওকে, এবার আমি এই 2 কাটাকাটি করে ফেলি, এই 2 কাটাকাটি করে ফেলি, থাকলো -px qy ইকুয়াল টু 0, মাইনাস কমন নিয়ে নেই, থাকলো px প্লাস qy ইকুয়াল টু 0, মাইনাস পাশে পাঠিয়ে দিলে px প্লাস qy ইকুয়াল টু 0। এটাই কি প্রমাণ করতে বলছিল? হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলছিল। আমাদের লাইনটা প্রমাণিত হয়ে গেছে। খুবই সুন্দর একটা অঙ্ক, তবে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে। এবার আমরা শুরু করব 10 এর 5 নাম্বারটা। দেখা যাক এখানে কি বলছে। একটা সমীকরণ দেওয়া আছে, ওকে। এরপর কি বলছে? বৃত্তের দুই ভুজ বিশিষ্ট, সেখানে ভুজের মান দেওয়া আছে। আচ্ছা, বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সবগুলো অঙ্কের মধ্যে ঘুরে ফিরে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তবে এই অঙ্কটার লাইনটা থেকে তোমরা একটা বিষয় শিখতে পারবা। কিরকম? এই সমীকরণটা কিন্তু একটা সাধারণ বৃত্তের সমীকরণ, এর উপর ভিত্তি করে আমরা ওই যে স্পর্শকের সমীকরণগুলো কিন্তু ওই রকমই সূত্র ফেলাইছি যেরকম সাধারণ বৃত্তের সমীকরণ আমাদের কাছে দেওয়া ছিল। কিন্তু আমি এখন যে অঙ্কটা করব 5 নাম্বারটা, এটা দিকে তাকায় দেখো, এখানে লেখা আছে x² + y² = 20, x² + y² = 20, যা কিন্তু এটা কিন্তু সাধারণ বৃত্তের সমীকরণ না, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এজন্য লাইনটা সাবধান যে আমি এইখানে 3 ভাগের উপর ভিত্তি করে স্পর্শকের সমীকরণের সূত্রটাকে যেরকম ভাবে বানাইছি, এখন কিন্তু এই লাইনটাকে অন্যভাবে বানাবো, কারণ আমাদের সমীকরণটাই আলাদা। অর্থাৎ বৃত্তের সমীকরণটাই কিন্তু অন্যরকম দেওয়া আছে, মূল বিন্দুর বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আর এইখানে ছিল সাধারণ বৃত্তের সমীকরণ। দুইটা বিষয় কিন্তু কখনোই পেছানো যাবে না, আমি বারবার বলতেছি। পেছালে পারে কিন্তু তুমি অঙ্কের মাথা মুন্ডু সব গুলে ফেলবা। খুব সাবধানে অঙ্কগুলো দেখতে হবে এবং অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে কোথায় কোনটা ফেললে, কার মানটা বের হইলে, কোথায় বসাইলে কি প্রমাণিত হবে। ওকে, সো শুরু করা যাক। এখন আমরা শুরু করব 5 নাম্বারটা। প্রথমেই আমি দেওয়া আছে এটা লিখে নিচ্ছি। আমি দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল লিখি না, তোমরা সবসময় লিখবে এটা। x² + y² = 20 দেওয়া আছে। ওকে, আচ্ছা, দুই ভুজ বিশিষ্ট, তার মানে এখানে ভুজের মান দেওয়া আছে কিন্তু কোটির মান দেওয়া নাই। এটাকে এক নং ধরি, এক কাজ করি, লিখি 2 ভুজ বিশিষ্ট। 2 ভুজ হলে, ভুজ মানে কি? x এর মান আর y এর মান তো নাই,
এক কাজ করি, 2 মানটা x এর জায়গায় বসাই দিব এখানে, 2 স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 20। বুঝতে পারছো? যদি এখানে কোটি দেওয়া থাকতো তাহলে আমি y এর জায়গায় মানটা বসাই x বের করে নিতাম, যেহেতু আমাকে স্থানাঙ্ক বের করতে হবে। দেখো বোঝার চেষ্টা করো, ভুজ মানে কি প্রথম মানটা, আর কোটি মানে কি পরেরটা। যেহেতু আমাকে ভুজ দেওয়া আছে এর জন্য আমি x এর জায়গায় মানটা বসাই y এর মানটা বের করে নিয়ে আসবো। যদি এখানে কোটি দেওয়া থাকতো তাহলে y এর জায়গায় মানটা বসাই x এর মানটা বের করে নিয়ে সেই আমরা স্থানাঙ্কটা বের করে নিতাম। ওকে, সো y স্কয়ার ইকুয়াল টু 20 মাইনাস 4, তার মানে 16 পাবো। y স্কয়ার ইকুয়াল টু 16, স্কয়ারের পাশে গেলে প্লাস মাইনাস 4 হবে। তার এখন প্লাস মাইনাস 4 যেহেতু পাচ্ছে, তার মানে স্থানাঙ্কটা কত কত হতে পারে? স্থানাঙ্ক একবার 2,4 আর একবার 2,-4। যেহেতু আমি প্লাস মাইনাস 4 পাইছি, তার মানে কোটির মানটা আমি এখানে ধনাত্মক ঋণাত্মক উভয়ই পাইছি, এর জন্য একবার পজিটিভ নিব একবার নেগেটিভ নিব। আচ্ছা, দেখা যাক এরপর কি বলা হচ্ছে এখানে। এরপরে তাহলে আমি এখানে স্পর্শ বিন্দুগুলো পেয়ে গেছি, এরপর আমাকে তারা বের করতে বলছি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এইবার একটু মনোযোগ দিয়ে ভালো করে তাকিয়ে দেখো, স্পর্শকের সমীকরণ আমাদের বের করার কথা হচ্ছে। এই যে আমাদের 1 নং সমীকরণ যেটা দেওয়া আছে আমাদের কাছে, এই 1 নং সমীকরণটাকে এখন কিন্তু আমরা মূল বিন্দুগামী সমীকরণ আমরা দেখেই বুঝতে পারছি, কারণ এটা কি x - এর হোল স্কয়ার, এটা কি y - এর হোল স্কয়ার ইকুয়াল টু কি r স্কয়ার। ব্যাপারটাকে বুঝতে পারতেছো? এই জন্য যেহেতু এটা মূল বিন্দু বৃত্তের সমীকরণ, এই জন্য স্পর্শকের সমীকরণটা কিন্তু এরকমই হবে। দেখো আমরা লিখি, from 1 we get x x1 plus y y1 equal to ওই তোমার যে মানটা থাকে সেই মানটা। ব্যাপারটা কি বুঝতে পারছো কথা কি বলছি? এই সমীকরণটা এইটার উপর ভিত্তি করে বানাইছি। তবে যদি এখানে এরকমটা সমীকরণ না থাকতো, যদি এরকম সমীকরণ না থাকে সাধারণ বৃত্তের সমীকরণ থাকতো, তাহলে আমি ওই লাইনটা পুরোটা বানাইতে বাধ্য হইতাম। 2 ওই যে x1 plus y1 plus g into x plus x1 plus f into y plus y1 plus c equal to 0, ওই লাইনের সাথে মিল করে আমি লাইনটাকে তৈরি করতাম। এই জন্য তোমাকে সমীকরণ কিনতে হবে, কথা আমি বারবার বলতেছি, নাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে এই যে সমীকরণটা আমি এখন তৈরি করতে পারলাম, এই সমীকরণটাকে মার্কিং করি 2 নাম্বার। 2,4 বিন্দুগামী হলে একবার দিব, 2,-4 বিন্দুগামী হলে একবার বের করব, তাহলে স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। তাহলে এখানে লিখি 2,4 বিন্দুগামী হলে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ এটা কিন্তু x1 এটা y1, তার মানে এই যে এটা x1 এটা কি y1, প্রথমটা কিন্তু ঠিক থাকবে, x ঠিক থাকবে, x1 এর জায়গায় 2 বসবে, আবার y ঠিক থাকবে, y1 এর জায়গায় 4 বসবে, ইকুয়াল টু কত 20। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তাহলে যেখানে কাজ করি, তাহলে এখানে 2x 4y ইকুয়াল টু 20। 2 যদি সবকিছু থেকে কমন নিয়ে দুই পাশ থেকে উঠিয়ে দিই, থাকবে x প্লাস 2y ইকুয়াল টু 10। এই একটা সমীকরণ আমরা তৈরি করলাম। এখন আবার একই রকম 2,-4 বিন্দুগামী হলে এই সমীকরণে বসায় দেব। 2,-4 বিন্দুগামী হলে সেম কাহিনী, এটা x1 এর মান, এটা y1 এর মান। x ঠিক থাকবে, x1 এর জায়গায় আমি 2 বসাবো, y ঠিক থাকবে, y1 এর জায়গায় আমি এখানে -4 বসাবো, আর এখানে 20 নাম্বার কনস্ট্যান্ট ঠিক থাকবে। 2x - 4y ইকুয়াল টু 20। একই সমীকরণ 2 ভাগ করে তুলে দিই, তাহলে x - 2y ইকুয়াল টু 10। সো এখানে স্পর্শকের সমীকরণ দুইটা কিন্তু বের হইল। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট। এরপরে দেখা যাক আমাদের এখানে কি আছে। 11 নাম্বারটা, এটা খুব সোজা একটা অঙ্ক, একদমই ছোট একটা অঙ্ক, তবে 11 সবগুলো অঙ্ক একই রকম। আমি তোমাকে 11 3 নাম্বারটা একটু করে দিতে যাচ্ছি। সো দেখো 3 নাম্বার 2 নাম্বার একই রকম অঙ্ক, তোমরা দুইটাই পারবা। তারপর আমি একটা করে দিই, যেন আরেকটা তোমরা নিজেরা করতে পারো। একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা সাধারণ বৃত্তের সমীকরণ দেওয়া আছে। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করো। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য স্পর্শকের সমীকরণ কিন্তু না, এগুলো ছিল স্পর্শকের সমীকরণ। এখন আমরা বের করব স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য সূত্রটা খুবই সোজা একটা সূত্র, তোমরা খুব ভালো করে জানো। ওই যে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। ওকে, সেই সূত্র আমরা এখন ফেলবো, যেহেতু আমাদের একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই আছে। খুবই সোজা কাজ। এটা আমরা শুরু করব 11 3 নাম্বারটা। কত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে? 1,1। আচ্ছা, এই সমীকরণটা একটু লিখে নেই। 2x স্কয়ার 2y স্কয়ার আর কি দেওয়া আছে -x প্লাস কত, চোখেও দেখে দেখতেছি না, 3y প্লাস 1 ইকুয়াল টু 0, প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিকঠাক লাগলাম? 2x স্কয়ার 2y স্কয়ার -x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে যেহেতু ঝামেলা করতেছে, কারণ আমাদের সূত্রের সাথে কিন্তু মিল করতে হবে, এক কাজ করে 2 দ্বারা সবকিছুকে ভাগ করে দিই, কারণ x স্কয়ার y স্কয়ারকে একটু ঝামেলা করতেছে। 2 দ্বারা ভাগ করে দিলে হবে x স্কয়ার
y স্কয়ার মাইনাস 1/2x প্লাস 3/2y প্লাস হাফ ইকুয়াল টু 0। ওকে, দেখছো সমীকরণটাকে কেমন করে বুঝে নিলাম একটু। এই সামনে কোনো কিছু থাকলে x স্কয়ার y স্কয়ার কিছু কোনো কিছু থাকে, তুমি একটু যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দ্বারা ভাগ করে বা লাইনটাকে নিজের মতো একটু বুঝিয়ে এরকম করে সিম্পলি বানিয়ে নিবা, যেন তোমার জন্য সূত্র ফেলতে খুব বেশি সুবিধা হয়। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখন তারা যে মানটা বের করতে বলছে, অর্থাৎ 1, -1 বিন্দুগামী হলে 1, -1 বিন্দুগামী হলে কি বের করতে বলছে? স্পর্শকের কি বের করতে বলছে? দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে লিখি স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য, তো তাহলে এখানে যদি মান 1 বসে দেই, 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস x এর মান তো 1, তার মানে শুধু হাফ হবে, প্লাস 3/2 y এর মান -1 প্লাস c, সো c কত আমাদের হাফ। দেখা যায় কত পাওয়া যায়, 1 + 1 মাইনাস হাফ মাইনাস 3/2 প্লাস হাফ, হাফ হাফ কাটাকাটি গেল 2 মাইনাস 3/2। যদি এখানে 2 থেকে 3/2 বাদ দেই, that is my calculator, ওকে, সো 2 মাইনাস 3/2 যখন আমরা করব তখন সেখান থেকে 1/2 থাকবে, রুট করলে 1/√2। সো খুব সহজে আমরা এখান থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারলাম। আশা করি তোমরা সবাই এখান থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারবে। এরকম সমীকরণ যা দেওয়া আছে, যেমন এর অঙ্কটার মধ্যে একই সমীকরণ দেখতে পাচ্ছি, সেখানে খালি 5, -5 বিন্দুগামী বলছে, তাহলে সেখান থেকে দৈর্ঘ্য বের করতে পারবো না, শুধু x1 এর মানটা 5 বসাবো আর x2 এর মানটা -5 বসাবো। এর আগেটা তোমরা করে ফেলাবে। এবার আমরা এখন চলে যাব 12 এর 1 নাম্বারটার মধ্যে। অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা। বারো এর 1 নাম্বার অঙ্কটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 1 এবং 2 দুইটাই ইম্পর্টেন্ট, আমি দুইটাই করে দিব তোমাদের। একটা সমীকরণ দেওয়া আছে x² + y² = 81। আচ্ছা, তার মানে আমি সমীকরণটা দেখে যেটা বুঝতে পারলাম, আমি একটু সমীকরণটাকে লিখি, যদি আমাদের সমীকরণটা তেমন কাজে আসবে না, তবে সমীকরণটা দেখে জানার মতো আছে অনেক কিছু। প্রথম কথা, একটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, তার মানে এই বৃত্তটা এরকম হবে, যার কেন্দ্রবিন্দু এখানে। ওকে, আচ্ছা, এরপর আমাকে যে কাজটা করতে বলছে তারা, যে বৃত্তটির যে 2 -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটা বৃত্তের কেন্দ্র, এটা আমাদের জ্যা মনে করো সাপোজ। একটু চিন্তা করে দেখো, এখন এখান থেকে এই জ্যায়ের একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় জ্যাটা, ওই বিন্দুর স্থানাঙ্ক তারা বলছে মাইনাস কোথায়, হ্যাঁ -2,3 বলছে, -2,3। এটা বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপরে একটা জ্যা, ওই জ্যায়ের মধ্যবিন্দু -2,3। তোমরা কিন্তু খুব ভালো করে জানো এই জ্যায়ের মধ্যবিন্দু আর আমাদের এই বৃত্তের কেন্দ্র, এটাকে যদি পরস্পর যোগ করা যায় তাহলে কিন্তু এটা লম্ব হয়ে যাবে। অর্থাৎ বলা হয়ে থাকে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব ওই জ্যায়ের সমদ্বিখণ্ডক, অর্থাৎ ওই জ্যায়ের মধ্যবিন্দু। আমরা বলতেছি যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে কোন একটা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়ের মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক। আচ্ছা, আমি আপাতত এটা এখান থেকে বুঝতে পারলাম। আমি এখানে a b এটাকে c লিখি, আর যেহেতু এটা o বিন্দু 0 0, এখন চিন্তা হলো o বিন্দু 0 0 কেন হতে হলো, তাই না? একটু দেখো, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এটাকে আমরা x - 0 হোল স্কয়ার লিখতে পারি, এটাকে y - 0 হোল স্কয়ার লিখতে পারি, এটাকে 9 স্কয়ার লিখতে পারি। তাহলে এখন সেন্টার অফ সার্কেল তোমার মতে কি হবে বলো? h, k কত বুঝতেই পারতাছো, 0, 0, এবং ব্যাসার্ধ কত 9। এর উপর ভিত্তি করে আমি এটাকে মূলবিন্দুকে আমি দিছি, এবং বৃত্তের একটা জ্যা এর মধ্যবিন্দু -2,3, o, c যখন এখানে যোগ করা হবে তখন কিন্তু এটা OC কিন্তু AB এর উপর লম্ব হিসেবে বিবেচিত করা হবে, আমরা বলতেছি। তার মানে লিখি o, c যোগ করা হলে OC লম্ব AB। আচ্ছা, একটা কনসেপ্ট আমাদের কাছে আসলো। এরপর আমাদের যে কাজটা করতে, আমরা এখন এখান থেকে OC রেখার সমীকরণ বের করব, OC রেখার সরলরেখার সমীকরণ বের করব। OC রেখার সমীকরণ বের করতে সবার আগে ঢাল বের করতে হবে। লিখি OC রেখার ঢাল m = তাহলে 3 - 0, আর এখানে -2 থেকে 0, তার মানে পাইলাম -3/2। তাহলে এখানে OC রেখার সমীকরণ তাহলে কি হবে বলো?
তোমরা তো সরলরেখার সমীকরণ সূত্র তোমরা জানোই, ওসি রেখার সমীকরণ। আমি সেটা একটু ভেঙে করলাম যেটা তোমাদের জন্য অনেক সুবিধা হয় বুঝতে। ঢাল ইকুয়াল টু y মাইনাস y1 x মাইনাস x1, এটা সরলরেখার সমীকরণ সূত্র। ঢালের মান কত পাইছি মাইনাস 3/2, y মাইনাস y1 কত আমাদের এখানে 0, x মাইনাস x1 কত 0। যদি কোণাকুণি গুণ করি তাহলে এখানে পাবো 3x মাইনাস 2y, সব এক পাশে নিয়ে আসি 3x প্লাস 2y ইকুয়াল টু 0। আশা করি আমরা এখান থেকে সরলরেখার সমীকরণটা যে নির্ণয় করলাম তা বুঝতে পারছি। কিন্তু তারা এখান থেকে বলছে যেটা সমদ্বিখণ্ডক হয় তাহলে জ্যায়ের সমীকরণ নির্ণয় করে। আমি দেখতে পাচ্ছি এখানে স্পষ্টত ভাবে যে ওসিটা কিন্তু এবি এর উপর লম্ব, কারেক্ট? তাকে দেখো আমরা কিন্তু জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপর লম্ব আঁকা যায় তাহলে সেটা কিন্তু মধ্যবিন্দু হয়ে যাবে। তার মানে এই মধ্যবিন্দুর সাথে ওই কেন্দ্রের সংযোগকারী রেখাটাই কিন্তু ওই বৃত্তের জ্যায়ের উপরস্থ লম্ব। যদি লম্ব হয়ে থাকে তাহলে আমি এই সমীকরণ সাপেক্ষে লম্ব রেখার সমীকরণ যেটাকে বলা হয় অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। এখন আমি যে কাজটা করব লিখব এ লম্ব রেখার সমীকরণ, এটাকে নাম্বারিং করি 1 নং। সো এখানে লিখব 1 নং এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তো লম্ব রেখার সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে তোমরা জানোই, তাহলে এখানে হবে 2x মাইনাস 3y প্লাস k ইকুয়াল টু 0। ওকে, এটাকে আমরা সমীকরণ 2 দেই। এখানে আমাদের কত বিন্দুগামী বলছে? এখানে তারা বলছে -2,3 বিন্দুগামী। তো এই -2,3 বিন্দুগামী আমরা এই 3 রঙে বসাই দিই এখন। -2,3 পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে x এর মান -2, y এর মান কত 3, -2, আচ্ছা আমি সরাসরি -4 লিখে দিই। -4 আর যদি 3 বসাই 3 তারিখে -9y প্লাস k মানে 9 ইকুয়াল টু k। তার মানে k এর মান এখান থেকে কত বের হলো 13। এই k এর মানটা ধরে এবার আমরা 2 নঙে বসাই দেব। লিখি k এর মান 2 নং বসিয়ে তাহলে কত পাচ্ছি বলো 2x 3y 13 ইকুয়াল টু 0। দ্যাটস आंसर। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারছি। খুব ইম্পর্টেন্ট কিন্তু ছিল এরকম টাইপের অঙ্কগুলো। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে এটা তো দেখি সেম অঙ্ক। সো আমি এরপরের অঙ্কটাও একবার এখানেই করে ফেলতেছি। এখানে দেওয়া আছে জাস্ট খালি কত 144। সমস্যা কি? আমাকে আর বারবার তাহলে করতে হইল না, এটাতেই মেরে দেই, আমার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত দেওয়া আছে পরের অঙ্কটার মধ্যে? এটা তো দেওয়া আছে 4, -6। এটা অবশ্য তোমরা নিজেরাও পারতে। এই পর্যন্ত সব ঠিক থাকবে, শুধু ঢাল এখানে চেঞ্জ হবে আর এই সমীকরণটা চেঞ্জ হবে আর এগুলা চেঞ্জ হবে। সো এখন অঙ্ক করা মনে করো আমি শুরু করলাম, তাহলে ওসি রেখার ঢাল কি হবে আর কিন্তু বুঝাচ্ছি না। তাহলে -6 -0 আর এটা 4 -0, -6/4 কাটাকাটি করলে তো 3/2 হওয়ার কথা। 6/4, হ্যাঁ 3/2 হয়। আচ্ছা তাহলে ঢাল আগেরটাই পাই কিনা 3/2, y1 0 আর x1 0 গুণ করলে এখানে পাবো 3x - 2y। যা ভাবছিলাম আগেরটাই পেয়েছি, কারণ ঢাল যেহেতু সেম -3/2 আর আগের অঙ্কটা ঢাল 3/2 ছিল, তার মানে এই পর্যন্ত সব একই পাবো। তাহলে এই যে সমীকরণটা পাচ্ছি সেই সমীকরণটা লম্ব রেখার সমীকরণ সেম হবে 2x - 3y k = 0। এর মধ্যে এখন আমি যে কাজটা করব, আমি কত বিন্দুগামী বলছে 4, -6 বিন্দুগামী। লাস্ট খালি রেজাল্টটা খালি চেঞ্জ হবে। এটাকে সমীকরণ 2 ধরে ফেলি, তাহলে মান বসাই দেই k এর মান। তাহলে এখানে আমি কত পাই দেখি 4 দুগুণা 8, 3 6 মাইনাস প্লাস 18 প্লাস k = 0, তাই না? তাহলে এখান থেকে k এর মান কত বের হয়ে আসবে? 18 এবং 8 যদি যোগ করি 18 + 8 26 -26, সেটা আবার ওখানে বসায় দেই। তাহলে 2x - 3y - 26 = 0। সো আমি এখান থেকে প্রাপ্ত রেজাল্টটাও পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। আমি একটা অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক সেরে ফেললাম। তবে দুইটা অঙ্ক হোক আর একটা অঙ্ক হোক, অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে রাখবে অঙ্কটা। এরপর আমি দেখতে পাচ্ছি আর কোন অঙ্কটা করব ইম্পর্টেন্ট এর দিক থেকে দেখতে গেলে 13 এর 4 নাম্বারটা করা যায়। এরপর আর ইম্পর্টেন্ট অঙ্ক লাইন। সো এটা লাস্ট অঙ্ক আমাদের আজকে 13 এর 4 নাম্বারটা। এখানে দেখতে পাচ্ছি দুইটা সাধারণ বৃত্তের সমীকরণ দেওয়া আছে। ও তাহলে ওই সূত্র পড়বে। আচ্ছা
ওই যে সেটা S2 মাইনাস S1 যেটা আমাদের প্রথমে বলছিলাম 3 নম্বর সূত্রটা ছিল আজকে S2 মাইনাস S1 প্রথমে লিখে দিয়েছিলাম ওই সূত্রটা পড়বে আমাদের এখানে 3 নাম্বারটা পড়বে S1 হলো প্রথমটা S2 হলো এর পরেরটা কি বলছে বৃত্তদ্বয়ের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে হবে তো প্রথমে S1 S2 লিখে নিই তারপরে আমি কাজ করা শুরু করে পরে চিন্তা করা যাবে না কি বলছে এটা কত নম্বর অঙ্ক 13 এর 4 নাম্বার আচ্ছা S1 এর লাইনটা আগে লিখে নেই S2 এর লাইনটা লিখে নেই S1 লাইনটা কত দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার 2x 3y 1 x স্কয়ার y স্কয়ার 2x 3y 1 0 এটাকে এক নম্বর এটা একটা অভেদ সমীকরণ বিবেচনা করা যাক আর দুই নম্বর x স্কয়ার y স্কয়ার 4x y স্কয়ার 4x এরপর কি আছে +3y +2 0 +3y +2 0 2 নং তাহলে যেটা আমাকে বলছে j এর সমীকরণ সুতরাং j এর সমীকরণ s2 s1 0 ঠিক আছে তাহলে s2 এর মানটা আগে লিখি x স্কয়ার y স্কয়ার 4x 3y 2 এটা s2 লিখলাম s1 টা কি হবে মাইনাস হবে তাহলে এখানে হবে -x স্কয়ার y স্কয়ার -2x -3y -1 0 ওকে x স্কয়ার y স্কয়ার চলে গেল 4x থেকে 2x বাদ দিলে 2x থাকবে 3y চলে গেল 2 থেকে 1 বাদ দিলে +1 থাকবে তার মানে এখানে x এর মান কত বের হলো -half x এর মান আমরা বের করতে পেরেছি এখন কথা হচ্ছে x এর মান যদি আমরা 1 নং এ বসায় দেই তাহলে মনে হয় y এর মানটা বের হয়ে আসবে কারণ 1 নং এ তো xy ছাড়া আর কিছু নাই 2 নং এ বসালেও হইতো আচ্ছা এক জায়গায় বসাই x এর মান 1 নং এ বসিয়ে পাই x এর মান 1 নং বসিয়ে যদি বসায় দিই x এর মান -1 পাইছি তার মানে 1/4 পাবো স্কয়ার করলে y স্কয়ার 2 -1 x এর জায়গায় আমি x এর মানটা বসাচ্ছি ঠিক আছে +3y +1 0 কত পাওয়া যাবে y স্কয়ার এখানে 2 তো কাটাকাটি যাবে +3y তাই তো তাহলে এখানে ক্যালকুলেটর কাজ করে দেখি কত আসে 1 আর -1 তো কাটাকাটি গেছে +1/4 0 এক কাজ করি এখানে 4 দ্বারা গুণ করে দিই তাহলে এই 1/4 টা দূর হয়ে যাবে তাহলে 4y স্কয়ার 3 4 12টা y +1 0 এখন এখানে কি সূত্র ফেলানো সম্ভব সূত্র তো মনে হয় এখানে ফেলবে না মিডল টার্ম 4 কে 4 3 4 12 জীবনেও মিডল টার্ম করা যাবে না ওইসে এবারে বিপদ যেহেতু মিডল টার্ম করা যায় না সূত্র ফেলা যায় না তাহলে কি করব সেই ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম যে অঙ্কটাকে মিডল টার্ম করা পসিবল না অথবা সূত্র ফেলেও সলভ করা পসিবল না সেই অঙ্কটার জন্য একটা সূত্র পড়ছিলাম দেখা যাক সেটা ফেলে এটা কি করা যায় কিনা কারণ অঙ্কটার মধ্যে এখন একটু বিপদে কাহিনী আছে তো দেখা যাক এখানে লাইনটা কি পাচ্ছি আমরা একটা সূত্র পড়ছিলাম মনে করে দেখো আমি লাইনটা আগে লিখি তোমাদের দেখলে আশা করি মনে হবে যদি কোনো সমীকরণ x স্কয়ার bx c 0 হয় মনে করে দেখো x নির্ণয় করার জন্য একটা সূত্র ছিল -b √b স্কয়ার 4ac/2a মনে আছে সূত্রটার কথা এই সূত্রটা আমি এখন এখানে ফেলবো এই লাইনটার সাথে কম্পেয়ার করি সো দেখা যাক আমরা কিভাবে কি করতে পারি তাহলে এখানে a এর জায়গায় কত আছে 4 b এর জায়গায় 12 c এর জায়গায় 1 আর y এর মানটা বের করতে হবে তাহলে আমি লিখলাম সরাসরি আমরা জানি y = -b ±√b স্কয়ার 4ac/2a বুঝতে পারছো যদি মিডল টার্ম করা পসিবল না শুধু ফেলা পসিবল না b এর মান কত -12 ±√b এর মান 12b স্কয়ার 4 ইনটু এর মান কত 4 c এর মান 1 এর মান কত 4 এটাকে আমি সরাসরি ক্যালকুলেটরে লিখব এত বড় কাজ করতে গেলে সারা দিন চলে যাব সরাসরি ক্যালকুলেটরে লিখলেই রেজাল্ট আমাকে দিয়ে দিবে +√2
12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 ইন্টু 1 বাই 2 ইন্টু 4। সরাসরি ক্যালকুলেটর লিখলে একটা মান পাওয়া যায়, মানটা আমি একটু লিখতেছি, মাইনাস 3 প্লাস মাইনাস 2 রুট 2 বাই 2। এই মানটাকে যদি একটু সেপারেশন করি, এটা যদি সেপারেশন করি, মাইনাস 3 বাই 2 প্লাস মাইনাস 2 টো কাটি করলে রুট 2 থাকবে। দেখো দেখি এই লাইনটা বুঝো কিনা, বুঝতে পারছো? এই দেখো মাইনাস 3 বাই 2 সাথে একবার 2, একবার 2 রুট 2 সাথে একবার 2, 2 টো কাটাকাটি গেছে, তাহলে শুধু রুট 2, আর এখানে মাইনাস 3 বাই 2 নি থাকলো, আর প্লাস মাইনাস মাঝখানে ছিল, মাঝখানে আছে। সো বুঝতে পারছো আমি এই লাইনটা থেকে কিভাবে লিখলাম? তার মানে এখানে আমি দুইটা মান পাইছি। আমি y সমান আমি লিখতেছি মাইনাস 3 বাই 2 প্লাস রুট 2 পাইছি, এই একটা মান, কমা আরেকটা মান পাইছি মাইনাস 3 বাই 2 মাইনাস রুট 2, এই আরেকটা মান পাইছি। এই দুইটা মান এখান থেকে পাওয়া গেছে, যেটাকে y1 y2 আমি ওদিকে যাচ্ছি না, জাস্ট y এর দুইটা মান কমাতে লিখলাম। তাহলে আমরা কিন্তু এটাকে সলভ করতে পারলাম, তার মানে এখান থেকে y এর মান বের করতে পারলাম। এখন y1 y2 না হয় বের করতে পারছি, কিন্তু আমাকে তাহলে বের করতে বলছি কি, যে ব্যাসের সমীকরণ নির্ণয় করে দেখো। মনে করে দেখো 4.1 অধ্যায়ের মধ্যে একটা দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করার একটা সূত্র শিখেছিলাম। মনে করে দেখো যে x1, y1 এবং x2, y2 বিন্দুগামী এর ব্যাসের সমীকরণ সূত্রটা ছিল ওই যে x - x1 * x - x2 + y - y1 * y - y2 = 0। সেই সূত্রটা আমি এখন এখানে ফেলবো। বুঝতে পারছো? শুধু দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু আর একটা বিন্দু। x এর মান তো আমাদের আছেই, x এর মান কত? -1/2। তাহলে এটার সাথে ওইটা একটা বিন্দু, এটার সাথে ওইটা একটা বিন্দু। দেখো অঙ্কটা একটু বড় হবে, অঙ্কটা তবে অঙ্কটা সোজা আছে। মানে একটু এই ঝামেলাগুলো দেখে তোমার কাছে মনে হতে পারে কঠিন, তবে এটা কঠিন না, এটা বেসিকের কাজ। এগুলো মুছে দিই, তাহলে আমি স্থানাঙ্কটাকে সবার আগে লিখে ফেলি, তারপরে আমি কাজ শুরু করে দিই। খুব বেশি কঠিন লাগবে না আশা করি। যেটা x এর মান -8, x এর মান কিন্তু ঠিকই থাকবে, কিন্তু এখানে ভুল ঠিক থাকবে, কিন্তু কোটিয়ে ডাবল মান ইউজ করতে হবে, একবার এটা একবার ওইটা। x, y যদি বিষয়টাকে আমি ব্যবহার করি, তাহলে আমি লিখব যে আমরা জানি ব্যাসের সমীকরণ x - x1 x - x2 plus y - y1 into y - y2 = 0। আচ্ছা, x - x1 এর মানটা কত পাচ্ছি এখানে আমি? x1 এর মান আর x2 এর মান দুই ক্ষেত্রেই কিন্তু -1/2 হবে। x, y, তার মানে -1/2 কম একবার এটা, আবার -1/2 কম একবার ওইটা। বুঝতে পারছো? তাহলে -1/2 কি হবে? +1/2। এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? আচ্ছা, আর যদি আমি এখানে y - y1 যদি ব্যবহার করি, y1 মানে এইটা মাইনাস করব, তাহলে মাইনাসে মাইনাসে +3/2 আর প্লাসে মাইনাসে -√2। এটা লিখলাম y - y1 ইনটু, এবার লিখব y - y2, y2 বলতো এটা, মাইনাসে মাইনাসে +3/2 মাইনাসে মাইনাসে +√2 = 0। তোমরা কি বুঝতে পারছো এখানে কাজটা কি হইছে? আমি আবার বলতেছি x, y আমাদের স্থানাঙ্ক, তার মানে এটা কমা একবার এটা, একবার এটা কমা একবার এটা। মনে করো একটা অঙ্ক, সাপোজ একটা অঙ্ক তুমি করছো, x এর মান তুমি 2 পাইছো সাপোজ, আর y এর মান মনে করো তুমি 5 পাইছো, 6 পাইছো। স্থানাঙ্ক দিলে কেমনে লিখবা? একবার লিখবা কি 2,5, একবার লিখবা কি 2,6। ওইরকমই আমি x এর মান কত পাইছি -1/2, আর y এর দুইটা মান পাইছি, এইটা আর এটা। একটু বড় তো এইজন্য দেখতে ওরকম কষ্ট লাগতেছে তোমাদের। তার মানে -1/2 কম একবার এটা হবে, আর একবার -1/2 কম একবার ওইটা হবে। ঠিক যেরকম এই যে 2,5 হইছে একবার, 2,6 হইছে একবার। ব্যাপারটা কি বুঝতে পারছো এবার? ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে কিছু একটা কইরা আমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এরপরে কিছু বলছে নাকি? না, বৃত্তের সমীকরণ পর্যন্তই, মানে ব্যাসের সমীকরণ পর্যন্তই বলছে। আরো কিছু বললে আমাকে আরো কিছু করতে হইতো। তাহলে x + হাফ এখানে দুইটা আছে, x + হাফ এটাকে হোল স্কয়ার লিখে দেই। আর এখানে a + b a - b সূত্র কি? a² - b², a² - b²। ওকে, সূত্র ফেলে দিই a² + 2ab + b² 1/4। এখানে সূত্র ফেলে দিই a² + 2ab + b² মানে 9/4।
এই স্কয়ারটা কাটার ইকুয়ালে শুধু 2 থাকবে এখানে, লাইনটা আস্তে আস্তে ছোট হচ্ছে, x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এই টু কাটা শুধু থাকবে এখানে প্লাস x, এই টু কাটা থাকবে শুধু এখানে 3y। নাম্বারগুলোকে যদি কাউন্ট করি, নাম্বার হিসাবে এখানে 1/4 পাচ্ছি, আর কাকে পাচ্ছি 9/4 পাচ্ছি, -2 করতে পাচ্ছি, তাহলে এখানে প্লাস হাফ থাকে। সো জানেন ওই বৃত্তের সমীকরণ। তুমি আবার চাইলে এই 2 দ্বারা গুণ করে এই হাফের এই নিচের 2টাকে লাগাইতে পারো, আমার তো কষ্ট করার সময় নাই, আমি অঙ্কটাকে এখানে ফিনিশ রেখে দিলাম। সো আমার সকল অঙ্কই করা, মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক যতগুলো ছিল সবগুলো অঙ্কই করা শেষ। সো আমাদের সার্কেল অধ্যায় কিন্তু 4.1 4.2 দুইটা অধ্যায় শেষ হয়ে গেল। ইভেন আমাদের ফার্স্ট পেপার বইটা সম্পূর্ণ শেষ। নেক্সট দিন থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করব, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। সো আজকে এই পর্যন্তই। সবাই অঙ্কগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো একটু করবা। তবে সবার আগে সূত্র যে 3টা লিখে দিলাম, সেই 3টা সূত্র একটু ভালো করে বুঝে পড়বা। অর্থাৎ কোন বৃত্তের সমীকরণ তোমার কাছে দেওয়া আছে, এটা মূল ব্যাপার তোমার। তুমি যদি এটা বুঝতে না পারো যে তোমার কাছে কোন বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তুমি কিন্তু কখনোই এক্স্যাক্টলি স্পর্শকের সূত্র বা স্পর্শকের কি বলে এটাকে সমীকরণ অথবা স্পর্শকের দৈর্ঘ্য, অবিলম্বের দৈর্ঘ্য, এগুলা কিন্তু তোমরা কিন্তু বের করতে পারবে না। গন্ডগোল লেগে যাবে। এই জায়গায় গন্ডগোল না লাগে, খেয়াল রাখবে। ভালোভাবে করো অঙ্কগুলো, কারো কোনো সমস্যা হলে আমাকে নক দিও। সো আজকে এই পর্যন্তই, বাই।